ওকে, সো আমরা শুরু করি। আজকে আমাদের টপিকের যে সেশনটা, দ্যাট ইজ ক্যারেক্টারাইজেশন। সো ক্যারেক্টারাইজেশনের যে ব্যাপারটা, এটা আসলে ক্যারেক্টারাইজেশন এন্ড ফ্রেমিং কাছাকাছি। সো এখানে এবার আমি তোমাদেরকে প্রথমে শুরু করার আগে, অফকোর্স ব্লকের আগে কিছু ব্যাকগ্রাউন্ড দিই। সো ডিবেট যখন শুরু করতেছো, ডিবেটে হচ্ছে যে তোমার একটা টপিক পাচ্ছ, টপিক পাওয়ার পরে দেয়ার আর সাম থিংস দ্যাট ইউ গাইস নিড টু ডু ফার্স্ট। সো আই থিঙ্ক এটা অলরেডি তোমাদের যে আগের সেশন গুলোতে হয়েছে, ওখানে স্পিকাররা মাল্টিপল টাইমস বলছে, একটা নভিস ডিবেটার যে মাত্র ডিবেট স্টার্ট করছে ভার্সেস একটা ডিবেটার যে হয়তো বা বেশ কিছুদিন ধরে করতেছে, এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে, একটা নভিস ডিবেটারের যখনই ও একটা টপিক দেখে, একটা মোশন দেখে, ও ডিরেক্টলি আর্গুমেন্টে চলে যায়, লজিকে চলে যায়, বা কোন একটা এক্সাম্পলে চলে যায় যেটা হচ্ছে যে ওর সাইডের সাথে যাই বা অপোজিশন সাইডের সাথে যাই। তো এটা হচ্ছে ফার্স্ট পেজে, আমরা ওখান থেকে শুরু করি। সো আমরা হচ্ছে আর্গুমেন্ট বা প্রেপ নিয়ে শুরুই করি একটা আর্গুমেন্টের উপর থেকে। সো এই জিনিসটা একটু তোমাদের চেঞ্জ করার চেষ্টা করতে হবে। দিস ইজ ভেরি হার্ড অ্যান্ড ইউজুয়ালি শুরুর দিকে তোমাদের জন্য করা কষ্টকর হবে, কিন্তু তোমাদের এটা অ্যাক্টিভলি চেষ্টা করতে হবে। ওয়ান থিং দ্যাট আই ক্যান সে ফর শিওর ইজ, মোস্ট ভালো ডিবেটার্স যারা আছে, দে ডোন্ট ডু দিস। মানে ইনস্টিংক্টিভলি তো একটা কিছু হয়, মানে একটা মোশন থেকে ইনস্টিংক্টিভলি তোমার মাথায় প্রথমে আর্গুমেন্টই আসবে, দ্যাটস ফাইন। কিন্তু তুমি যখন স্ট্রাকচারড একটা প্রিপারেশন নেওয়া শুরু করবা, তখন তুমি কখনোই আর্গুমেন্ট দিয়ে শুরু করবা না। তখন বিফোর স্টার্টিং দেয়ার আর সাম থিংস দ্যাট ইউ গাইস নিড টু ডু ফার্স্ট। এরপর তুমি ওগুলো করে ক্যারেক্টারাইজেশন, ফ্রেমিং, তারপর আরো কিছু বেসিক কোয়েশ্চেন ক্লারিফিকেশন হওয়ার পরে দেন ইউ মুভ, যে আচ্ছা এবার আমার ডিবেটের আর্গুমেন্ট গুলা কি কি। ঠিক আছে? সো এটা ধরো একটা অ্যানালজি হইতে পারে এমন, যে তুমি ধরো যুদ্ধে যাচ্ছ, ঠিক আছে? তুমি এখন যুদ্ধ করতে যাবা, তোমাকে আমি বললাম তোমার যুদ্ধে যাইতে হবে, তুমি প্রিপারেশন নাও। সো তোমার হচ্ছে যে প্রিপারেশন একরকম হইতে পারে, হচ্ছে তোমার, তুমি কি তুমি কি ধরনের গুলি কিনবা, তুমি কি ধরনের বোম কিনবা, ঠিক আছে? তো এইগুলো হইতে পারে তোমার একটা প্রিপারেশন, যে তুমি যুদ্ধে যাবা, তুমি এগুলো মারবা, ঠিক আছে, কি কি ওয়েপন্স তুমি ইউজ করবা, ওটা একটা জিনিস। কিন্তু এটা হচ্ছে তুমি ডিরেক্টলি যেটা ইউজ করতেছো, সো এই যে গুলি বা বোম, এগুলো হচ্ছে তোমার আর্গুমেন্ট। আর যুদ্ধে যাওয়ার আগে তোমার হচ্ছে ব্যাটেল ফিল্ডটা তুমি আগে সেট করো, যে আমার ব্যাটেল ফিল্ডটা কোথায় হবে, আমি কোথায় ব্যাটেল করলে আমার সুবিধা হবে। ঠিক আছে? লেটস সে ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি, যে আমার এই পজিশনে বা এই জায়গায় করলে, এই দিন করলে, এই টাইমে করলে আমার জন্য সুবিধা হবে। এইগুলা হচ্ছে ধরো ডিবেটে স্ট্র্যাটেজি বা ফ্রেমিং বা ক্যারেক্টারাইজেশন। সো তুমি ক্যারেক্টারাইজেশন করে আগে ডিবেটের যে ব্যাটেল ফিল্ড, এইটা তুমি তোমার সাইডে নিয়ে আসবা। ব্যাটেল ফিল্ডটাই তুমি এমন ভাবে সাজাবা যে এটা আমার জন্য সুবিধাজনক হবে, পুরো ডিবেটটা আমি যেভাবে চাচ্ছি ওভাবে আগাবে। এরপর যখন তুমি তোমার যে ওয়েপন আছে, সেটা আর্গুমেন্টেশন গুলো দিয়ে যখন তুমি অ্যাটাক করবা, দেন ইট উইল বি হেল্পফুল। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যানালজি আমি সবসময় ইউজ করি টু এক্সপ্লেন পিপল ক্যারেক্টারাইজেশন বা ফ্রেমিং এর কাজটা কি। ওটা হচ্ছে বিল্ডিং বেসটা ক্রিয়েট করে দেয়, ওটার উপরে তুমি এবার আর্গুমেন্ট দিয়ে দিয়ে পুরো বিল্ডিং বানাতে পারবা। ঠিক আছে? সো ডিবেটে সবসময় চেষ্টা করবা শুরুতে মোশন পাওয়ার পরে ডোন্ট জাম্প টু আর্গুমেন্টস, ট্রাই টু গো ফর ক্যারেক্টারাইজেশন বা ফ্রেমিং। সো এখন তোমার ব্যাটেল ফিল্ডে তোমার সেট করতে হবে বাই, মানে তোমার সুবিধাজনক ভাবে। এখন হাউ ডু ইউ ডু দ্যাট? ঠিক আছে? সো এখানে হচ্ছে যে আমরা ক্যারেক্টারাইজেশন, আচ্ছা প্রথমে এবার আসি, হোয়াট ইজ এক্স্যাক্টলি ক্যারেক্টারাইজেশন এন্ড বা ফ্রেমিং অফ হোয়াট এভার। ক্যারেক্টারাইজেশন ইজ হচ্ছে অ্যাগ্রিগেট প্রেমিসেস অফ অল আর্গুমেন্ট অর সলিউশন। সো এটা একটু আমি এক্সপ্লেন করি। সো তুমি যে ডিবেটে করতেছো, অনেকগুলো আর্গুমেন্ট দিচ্ছ তোমার সাইড থেকে, প্রতিটা আর্গুমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা কনটেক্সট আছে, যে এই আর্গুমেন্টটা সত্যি বিকজ হিস্টোরিক্যালি কিছু একটা হয়ে আসছে যেটা কারণে আমার আর্গুমেন্টটা হবে, বা হচ্ছে যে কোন একটা কারেন্ট কনটেক্সট এরকম যে কারণে এটা কাজ করবে। ধরো তোমার একটা আর্গুমেন্ট ইজ ফর এনি রিজন, ধরো তোমার আর্গুমেন্ট ধরো এটা, যে বাংলাদেশে যদি আমি লেটস সে ফ্যামিলি কার্ড, হ্যাঁ, বাংলাদেশে যদি আমি ফ্যামিলি কার্ডের টাকা দেই, মোস্ট পিপল এটা মিস ইউজ করবে, এই টাকাটা ওরা এটা প্রপারলি ইউজ করবে না। লেটস সে দ্যাট ইজ ইউর আর্গুমেন্ট। এটা একটা কনটেক্সট আছে, কনটেক্সটটা কি? বিকজ আমরা অন্যান্য যেসব জায়গায় মানুষকে এরকম ফ্রিতে টাকা দিছি, ওইটা আমার খুব একটা সুবিধাজনক হয় না, বা বাংলাদেশের মানুষের অভ্যাস একটু খারাপ, এন্ড গালি দিতে চাইলে অনেক কিছু দিয়ে গালি দিতে পারবা, যে আমরা ফিনান্সিয়ালি রেসপন্সিবল না। সো এই যে টাকাটা দিচ্ছি, এটা আসলে মানুষজন ভালোভাবে ইউজ করবে না। সো ধরো এটা তোমার আর্গুমেন্ট। তোমার আর্গুমেন্ট হচ্ছে যে টাকাটা ভালোভাবে ইউজ হবে না। এটার প্রেমিস হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে ভালো মতো টাকা পয়সা ইউজ করে না, সো এই কারণে ওরা ফ্যামিলি কার্ডের টাকাটাও ইউজ করবে না। সো তোমরা কি প্রেমিস আর আর্গুমেন্টের মধ্যে প্রেমিস জিনিসটা কি বুঝতে পারতেছো? এটা না বুঝলে আমি একটা এক্সাম্পল দিব, তোমরা একটু বলো, জাস্ট হ্যান্ড রেজ করলে হবে, আমি বুঝবো তোমরা বুঝছো। ওকে হ্যাঁ, ওকে, আরেকটা এবার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে তো ভালো হয়। আচ্ছা আচ্ছা, ধরো আরেকটা এক্সাম্পল। হ্যাঁ, ওকে ওকে, বুঝে গেছি গেস। হ্যাঁ, নামাতে পারো। সো আরেকটা এক্সাম্পল হচ্ছে যে তোমার হতে পারে, ধরো আমি বলতেছি কি যে
আমরা ইউএস এন্ড ইরান ধরো লেটস সে ওদের একটা পিস ডিল হইলো। সো তুমি বলতে চাইলা কি যে ইউএস ইরান যদি এখন পিস ডিল করে, এই পিস ডিলটা মোস্ট লাইকলি ইউএসএ রেসপেক্ট করবে না ইন ফিউচার, বা আপহোল্ড করবে না ইন ফিউচার। ঠিক আছে? সো এটা এখন তোমার কনটেক্সট দিতে হবে আগে। কনটেক্সটটা ইজ ইউএসএ সবসময় ওরা ওদের যেটা সুবিধা মনে হয়েছে, ওদের জন্য বেনিফিশিয়াল যে পলিসিটা ওরা ওটাই নিছে, ইভেন ইফ ইট ভায়োলেটস ইন্টারন্যাশনাল ল বা ইন্টারন্যাশনাল নর্মস। এটা সবচেয়ে বড় এক্সাম্পল ইরানের সাথে, যে ওরা ইরানের সাথে একটা নিউক্লিয়ার ডিলে ছিল, ওটা ইউএস এর প্রেসিডেন্ট ট্রাম্পই ওটা ভেঙে দিছে। সো ইউএসএ অলওয়েজ এরকম করে আসছে। মানে এটা সবসময় যে হিস্টোরিক্যালি করে আসছে এমন হইতে হবে না, মানে ইন জেনারেল আর কি, যে মানে ইউএস একটু এরকমই যে ও ডিল করলেও ডিল ভাঙবে। এটা হচ্ছে তোমার প্রেমিস। এটার কারণে তোমার আর্গুমেন্ট টাইপের এটা, যে এই কারণে আমরা বলতে পারি যে ইউএস ইরান যদি এখন একটা পিস ডিল করে, ফিউচারে ইউএস উইল বি দ্য ওয়ান দ্যাট উইল মোস্ট লাইকলি ব্রেক ইট। বুঝছো? তো তোমার আর্গুমেন্ট ছিল এটা, যে তুমি একটা মোশন ডিবেট করতেছো হুইচ ইজ অ্যাবাউট ইউএস ইরান পিস ডিল। তুমি বলবা যে হ্যাঁ পিস ডিল হইলে হইতে পারে, কিন্তু ইউএস আসলে এটা আপহোল্ড করবে না। ঠিক আছে? যে কারণ করবে না বিকজ হচ্ছে যে তোমার ইউএসএ হচ্ছে তোমার কি বলে এটা ইউএসএ সবসময় নিজের বেনিফিটে দেখে এসে এসে। বাট এর আগে তুমি একটু কন্টেক্সট দিতে হবে যে হ্যাঁ সবসময় হিস্টোরিক্যালি ইউএসএ এটা করে আসছে। ইউএসএ কখনো ওরা ওদের পিস ডিল গুলোকে রেসপেক্ট করে নাই, বা অন্যান্য ডিল গুলো করে রেসপেক্ট করে নাই। ঠিক আছে? তো এই কারণে এক্স্যাক্টলি যে ওরা এটা করবে। তো তোমার আগে কনটেক্সটটা বেসিক্যালি বুঝাইতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা মানে পাস্টের ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, পাস্টে কি হয়েছে, এটা বুঝাই তোমার আর্গুমেন্টের গ্রাউন্ডটা সেট করতে হবে। এরপর তুমি আর্গুমেন্টটা দিবা যে এই কারণে, যেহেতু এতদিন এটা হয়ে আসছে এবং হয়ে আসতেছে, এই কারণে আমি মনে করি সামনেও এটা হবে। সো এতদিন যা হয়ে আসতেছে এটা হচ্ছে তোমার কনটেক্সট বা প্রেমিস। আর সামনে কি হবে এটা ধরো তোমার আর্গুমেন্টের ইম্প্যাক্ট। পুরোটা মিলে আর্গুমেন্ট, এর মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে সামনে কি হবে, এটাই আর কি। এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা শিখতে হবে। হ্যাঁ। সো অ্যানাদার থিং, যত ডিবেটের ভালো হইতে হবে তত হচ্ছে দেখবে এই আর্গুমেন্টের মধ্যে জিনিসগুলো ডিফারেন্সিয়েট করতে পারে। আই নো যে তোমাদের সবার স্ট্রাগল করছে, যে তোমরা বুঝতেছো না যে ভাই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। আপনি যে বললেন হিস্টোরিক্যালি করে আসছে আর সামনে করবে, দুইটাই তো আর্গুমেন্টেরই পার্ট, একই তো জিনিস। এইটাই হচ্ছে তোমার বুঝতে হবে যে আর্গুমেন্টের প্রেমিস কি, আর্গুমেন্টের অ্যানালাইসিস কোনটা, আর্গুমেন্টের ইম্প্যাক্ট কোনটা। আস্তে আস্তে বুঝবো, সমস্যা নাই। বাট আপাতত প্রেমিসটা বুঝো। হ্যাঁ, আই থিঙ্ক আরো কোশ্চেন আছে, বলো। ভাইয়া হুম, ভাইয়া বলো। ক্যারেক্টারাইজেশন এইটা দিয়ে মেইনলি আমি আগে বুঝতাম যে এটা মানে সংজ্ঞায়ন একটা জিনিসের কিওয়ার্ড বা স্টেক হোল্ডার, এই জিনিসটার হুম সংজ্ঞায়ন মানে ওই জিনিসটা কি এইটা, বাট এখন হুম এটা অন্য কিছু আসতেছি। লাগতেছে। হ্যাঁ, না না, আসতেছি। তুমি যেটা জানো এটা ভুল না, আসতেছি আমি ওটাতে, আসতেছি। ঠিক আছে? আচ্ছা আবিদ তো ভাই। তুমি, um হ্যাঁ বলো। okay আচ্ছা, so there was a motion যে this house would ban corp sorry corporate residential landlords, ঠিক আছে? ইন দ্যাট মোশন যদি হচ্ছে আমি এরকম ভাবে বলি যে ভাই রেসিডেন্সিয়াল হাউসিংস আর প্রিরিকুইজিট গুডস, ঠিক আছে? দ্যাট মিনস এই ধরনের হাউজিং এর মতো যেই সকল এসেনশিয়াল নিডস গুলো আছে, সেই ধরনের প্রোডাক্টস গুলা আপনার লাইফের আরো বিগার জিনিসপাতিগুলোকে কন্ট্রোল করতে পারে। প্রবাবলি আমি আমার স্কুল থেকে কিংবা ওয়ার্কিং প্লেস থেকে যতটুকু দূরে থাকি, এই জিনিসটা আমি ওই জায়গাটাতে গিয়ে অন্যান্য রাইটকে আসার পরে, এফেক্ট করে, বা অন্য হ্যাঁ, ফ্যাসিলিটি লাইফকে এফেক্ট করে। এফেক্ট করে। হ্যাঁ, হুম তো এই জিনিসটাকে কি আমি আমার মানে ইউনো আর্গুমেন্টের প্রেমিস হিসেবে ধরবো, নাকি একটা মডেল হিসেবে ধরবো, নাকি হচ্ছে আমি একটা হুম কি হিসেবে ধরবো আর কি বেসিক্যালি? এইটা একটা প্রেমিস, বিকজ তোর আর্গুমেন্টের ইম্প্যাক্ট এটা, যে আমার যদি ঘর বাড়ি কম থাকে, মানুষ যদি ঠিক মতো থাকতে না পারে, তাহলে ওর লাইফের অন্যান্য এসপেক্টেও ইম্প্যাক্ট পড়বে। এটা তোর ইম্প্যাক্ট। আর আর্গুমেন্টের প্রেমিস এটাই, যে বিকজ আমার কোথায় থাকি এটার উপরে ডিপেন্ড করে আমি কি ধরনের চাকরি করতে পারতেছি, চাকরিতে যাইতে আমার কতটুকু টাইম ওয়েস্ট হচ্ছে বা বাঁচাতে পারতেছি, আমার কোয়ালিটি অফ লাইফ কতটুকু, স্ট্যান্ডার্ড অফ লাইফ কতটুকু, হ্যাঁ আমার যে পানিটা ইউজ করতেছি এটা কতটুকু ভালো, মানে এভরিথিং। হ্যাঁ। সো এটা হচ্ছে তোর প্রেমিস, যে হাউজিং ম্যাটার্স ফর আদার অ্যাসপেক্টস অফ লাইফ, এন্ড ওটার ইম্প্যাক্ট হচ্ছে যদি আমার এনাফ হাউজিং না থাকে, অল আদার অ্যাসপেক্টস অফ মাই লাইফ গেটস ইম্প্যাক্টেড। বুঝে গেছে? ক্লিয়ার ভাই। ইয়া। হ্যাঁ হ্যাঁ। সো আচ্ছা, এবার আমি কথাটাকে, সো এখন প্রতিটা আর্গুমেন্টের তোমার এরকম প্রেমিস আছে। ক্যারেক্টারাইজেশন একটা মোশনের তুমি এভাবে চিন্তা করবা, যে এই ক্যারেক্টারাইজেশনটা হচ্ছে আমার যতগুলো আর্গুমেন্ট আমার সাইড থেকে আসতে পারে, সবগুলোর প্রিমিসকে যদি আমি এক করে ফেলি, এরপর যদি আমি ওটা ধরো একসাথে দিয়ে দেই, এটা হচ্ছে তোমার ক্যারেক্টারাইজেশন।
অ্যাগ্রিগেট প্রেমিস, অ্যাগ্রিগেট মিনিটের মানে হচ্ছে যে অ্যাড করা, অ্যাকুমুলেট করা একটার উপর একটা একসাথে, ঠিক আছে? সো অ্যাগ্রিগেট প্রেমিস, এক কোশ্চেনটাতে আসতেছি, কোশ্চেন নিচ্ছি একটু ধরো। সো অ্যাগ্রিগেট প্রেমিসেস মানে হচ্ছে আমার প্রতিটা আর্গুমেন্টের আমার কনটেক্সট গুলো, প্রেমিস গুলোকে এক করা। এখন তোমরা কি শিখছো? তোমরা শিখছো হচ্ছে তোমরা যেটা জানো এটা ট্রু, হুইচ ইজ যে একটা মানে মোশনের যে ওয়ার্ড গুলো আছে বা কনটেক্সট গুলো আছে ওগুলাকে ওগুলাকে সংজ্ঞায়ন করা, ঠিক আছে? ওগুলাকে একটু ডিটেলস এক্সপ্লেন করা। এখন তোমরা চিন্তা করো, তুমি যখন একটা ওয়ার্ড, একটা মোশন নিচ্ছ, তুমি মোশনে তুমি কি করবা? তুমি কিওয়ার্ড গুলাকে নিবা, কিওয়ার্ড গুলাকে নিয়ে তুমি ক্যারেক্টারাইজ করবা। ক্যারেক্টারাইজেশনে তুমি কি বলবা? ধরো তোমার বাংলা ফ্যামিলি কার্ড নিয়ে একটা ডিবেট, যে এই সংসদ বাংলাদেশে ফ্যামিলি কার্ডের প্রচলন সমর্থন করে না হোয়াটএভার। এখন তুমি নিলা হচ্ছে যে কিওয়ার্ড, ধরো বাংলাদেশ, রাইট? তুমি বললা যে এখন বাংলাদেশটাকে আমরা একটু ডিফাইন করি। এখন তুমি কি এখানে গিয়ে বলবা বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার একটা দেশ, ওটাও এখন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, বাট ওই তো বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, এইগুলো তুমি বলবা না। তার মানে তুমি আননেসেসারি কোনো ইনফরমেশন কিন্তু তুমি একটা ওয়ার্ডে, একটা তুমি যখন কোনো একটা কিছু সংজ্ঞায়ন করতেছো কম্পিটিটিভ ডিবেটে, তুমি কিন্তু কোনো আননেসেসারি ইনফরমেশন দাও না। তুমি কি ইনফরমেশন দাও? নেসেসারি ইনফরমেশন দাও। এখন তুমি কিভাবে বুঝো যে বাংলাদেশের কোন ইনফরমেশনটা এই ডিবেটে নেসেসারি আর এই ডিবেটে নেসেসারি না? চিন্তা করো তো তোমরা। ধরো তোমাকে আমি বললাম যে বাংলাদেশকে সংজ্ঞায়ন করো, এই সংসদ বাংলাদেশে ফ্যামিলি কার্ড দিবে না, এই ডিবেটটাতে তুমি বাংলাদেশকে সংজ্ঞায়ন করো। এখানে কোন ইনফরমেশনটা নেসেসারি এন্ড কোনটা নেসেসারি না, এটা তুমি কিসের বেসিসে বুঝবা? তোমরা চিন্তা করো। বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। হ্যাঁ, এটা কেন তোমার কাছে মনে হচ্ছে রেলেভেন্ট? ফ্যামিলি কার্ড কাদেরকে মানে এফেক্ট করবে এটা চিন্তা করলেই বের হয়ে যায় বেসিক্যালি। এফেক্ট করবে ইদার পজিটিভলি নেগেটিভলি, গভর অফ। এখন ফ্যামিলি কার্ড যদি এফেক্ট করবে, এটা তোমার কি? এটা ডিবেটে তোমার সাইডের কি? বা পজিটিভলি এফেক্ট করলেও বা নেগেটিভ এফেক্ট তোমার সাইডের কি? চিন্তা করো। আচ্ছা ভাইয়া, বাংলাদেশ যেহেতু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মিনিং যে মানে মিনিং আমরা এই হিস্টোরিক্যালি দেখে আসছি যে যে সকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থাকে ওগুলো মোস্টলি করাপ্টেড থাকে, মিনিং দ্যাট ওগুলোর যে পলিটিশিয়ান থাকবে ওগুলো মোস্ট টাইম মোস্টলি করাপ্টেড হ্যাঁ, থাকবে। ওকে ওকে ওকে, হ্যাঁ বুঝতে পারি, আমি এগ্রি করি, এগুলো সব ট্রু। এগুলো কিন্তু তুমি কি সংজ্ঞানে অ্যাড করবা, রাইট? কিন্তু তুমি কিসের বেসিসে তুমি চিন্তা করতেছো যে কারাপশনটা নিয়ে আমার বাংলা এই ডিবেটে বলতে হবে কেন? চিন্তা করো একটু। আচ্ছা, কারণ ফ্যামিলি হোল্ডারের যে ফ্যামিলি কার্ডের স্টেক হোল্ডার্স আসলে পলিটিশিয়ানস এবং নর্মাল পিপল, তাই পলিটিশিয়ানস আর ইম্পর্টেন্ট। মানে দ্য আনসার আই ওয়াজ লুকিং ফর ইজ, তোমরা দেখো যে আমি এই ডিবেটে আর্গুমেন্ট কি দিব, ওই আর্গুমেন্টের জন্য যা যা ইনফরমেশন নেসেসারি ওটাই হচ্ছে আমার ক্যারেক্টারাইজেশনের জন্য নেসেসারি। ঠিক এই কারণে আমি বলতেছি ক্যারেক্টারাইজেশন ইজ দ্য অ্যাগ্রিগেট প্রেমিসিস অফ অল আর্গুমেন্ট। সো তুমি যখন সংজ্ঞায়ন করো, তোমরা প্রচলিত ভাবে সংজ্ঞায়ন বলতে যেটা বুঝো, এটাই আসলে হচ্ছে যে ক্যারেক্টারাইজেশন। বাট দ্য অনলি ডিফারেন্স ইজ, তোমরা হচ্ছে যে এই যে একটা ওয়ার্ডের জন্য বা একটা জিনিসের জন্য আমি যে সংজ্ঞায়ন করব, এটা যে আমি কোন ইনফরমেশন নেসেসারি আর কোন ইনফরমেশন নেসেসারি না, এটা আমি বের করি এটার বেসিসে যে এটা কি আমার সামনের কোনো আর্গুমেন্টে লাগবে নাকি। এটাই হচ্ছে তোমাদের করতে হবে ক্যারেক্টারাইজেশনে। তোমরা একটা ওয়ার্ড নিবা, একটা স্টেক হোল্ডার নিবা, ওটাকে তোমরা সংজ্ঞান করবা, ক্যারেক্টারাইজ করবা। ওই ওয়ার্ডটা নিয়ে, ওই দেশটাকে নিয়ে বা ওই স্টেক হোল্ডারটাকে নিয়ে তুমি ওই ইনফরমেশন গুলাই দিবা যেটা তোমার পরবর্তীতে তোমার আর্গুমেন্ট প্রুফ করতে সাহায্য করবে। যে ইনফরমেশন গুলো তোমার আর্গুমেন্ট প্রুফ করতে সাহায্য করবে না, তুমি ওগুলো দিবা না, কারণ ওগুলো তোমার দরকার নাই। এবার বুঝছো দুইটার মধ্যে রিলেশন, মানে তোমরা যেটা জানো আর আমি যেটা পড়াচ্ছি, এই দুইটার মধ্যে আমি লিঙ্ক স্টাবলিশ করার চেষ্টা করতেছি। তোমরা কি বুঝছো? ভাই আরেকবার যদি একটু লিঙ্কটা বুঝিয়ে দিতেন ভালো করে। হ্যাঁ, আমি আবার আরেকবার বলছি, আমাকে একটু একটা মিনিট টাইম দাও। হ্যাঁ, আমি একটা কল রিসিভ করে আসছি, 1 মিনিট।
হ্যাঁ, সরি গাইস। আচ্ছা, এবার আমি আরো ইজিলি বলি, ঠিক আছে? সো তুমি হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টারাইজেশনে এটাই দেখবা যে তোমরা ক্যারেক্টারাইজেশন বলতে বুঝো যে আমি একটা ওয়ার্ড নিব, আমি মোশনের কি ওয়ার্ড গুলো বের করব, ওগুলো নিয়ে আমার যা যা বলা লাগে বলবো। এখন কি কি বলা লাগে, কি বলা লাগবে আর কি বলা লাগবে না, এটা আসলে ডিপেন্ড করে তুমি কি আর্গুমেন্ট রান করবা এটার উপরে। তুমি যে যে আর্গুমেন্ট রান করবা ওটা প্রুফ করতে তোমার যে যে ইনফরমেশন দেওয়া লাগবে, এগুলোই হচ্ছে তোমার ক্যারেক্টারাইজেশন। বুঝছো? তুমি, আবার বলি, তুমি একটা মোশনে একটা সাইটে আসো, তুমি ওখানে তুমি অনেকগুলো আর্গুমেন্ট প্রুফ করবা। ওই আর্গুমেন্ট গুলোর জন্য তোমার আগে কি লাগবে? প্রেমিস লাগবে। তারপর তুমি ইম্প্যাক্টে যেতে পারবা। এই আর্গুমেন্টের প্রেমিস গুলা তোমার, যেগুলো না দিলে তোমার আর্গুমেন্ট প্রুফ করতে পারবা না। যখন তুমি ওগুলাই মোশনের শুরুতে কিওয়ার্ডের সাথে বলে দাও বা কি ফ্রেমিং এর সাথে বলে দাও, এটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশন। এখন কি বুঝাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া বুঝছি। বলো, কোশ্চেন গুলো। আচ্ছা ভাইয়া, তাহলে ভাইয়া আমি যে- একটা আর্গুমেন্ট যদি প্রুফ করতে যাই, এন্ড ওই আর্গুমেন্ট প্রুফ করার টাইমে যদি আমি ক্যারেক্টারাইজেশনটা আমার সাইডে আনার জন্য আমি ভুল ক্যারেক্টারাইজ করি, তাহলে কি সমস্যা হবে? ক্যাটারেশনটাকে ডিফেন্ড করতে হবে, রিজনেবলি বলতে হবে না। ক্যাটারেশন তো তুমি জাস্ট, এখানে একটা জিনিস আছে, এগুলো নিয়ে আমি বলতাম সামনে, এটা একটা খুব গুড কোশ্চেন। আরেকটা কোশ্চেন করছো চ্যাটে যে তাহলে ফ্রেমিং আর ক্যাটারেশনের মধ্যে ডিফারেন্স কি, এটা আনাদার গুড কোশ্চেন, দুইটা আমি অ্যাড্রেস করতেছি। সো তুমি যেটা বলছো এটা হচ্ছে যে কি, এটা নট পসিবল, বিকজ তুমি যদি ভুল বলো ওটা চ্যালেঞ্জ হবে। ক্যাটারেশন এমন না যে ধরো তুমি বলছো সূর্য পশ্চিম দিকে ওঠে, এই ডিবেটে সূর্য বলতে বলছে যে আমরা সূর্য পূর্ব দিকে উঠে, এটা কিন্তু তুমি হবে না। তোমার ক্যাটারেশন যেটা দিচ্ছ এটাও লজিক্যালি প্রুফ করতে হবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু বলছি যে ধরো বাংলাদেশে মানুষ টাকাটা মিসইউজ করবে, এটা আমি জাস্ট ক্লেম করতেছি না। এটা কেন ট্রু এটার পিছনে আমি রিজন দিচ্ছি, আমি প্রুফ করতেছি। সো ক্যারেক্টারেশনও প্রুফ করা লাগে, প্রেমিসও প্রুফ করা লাগে। এমন না যে ক্যারেক্টারেশন তুমি জাস্ট বলবা এটা 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 এন্ড দ্যাট বিকামস দ্য অ্যাবসলিউট ট্রুথ অফ দ্য ডিবেট। নো, তুমি যেটা বলবা এটাও চ্যালেঞ্জ হবে। এন্ড এটা নিয়েও অনেক ডিবেট হয় যে দুইটা টিম দুইটা ক্যারেক্টারাইজেশন দেয়। পড়ছো না তোমরা অনেক এরকম প্যারায় পড়ছো না, জাজেসরা বলে যে একটা টিম একরকম ডিবেট করছে, একটা টিম একরকম ডিবেট করছে, বিকজ দুই টিমের ক্যারেক্টারেশন ডিফারেন্ট। এবং এই কারণে সলিউশনটা নিয়ে দুই টিমের দুইটা মত মানে মত পার্থক্য আছে। এই কারণে ডিবেটটা মেসি হয়ে গেছে। সো ক্যারেক্টারাইজেশন যেটা দিচ্ছ ওটা প্রুভও করা লাগবে। সো তুমি যদি খুব ভুল বা খুব রং কিছু দাও বা খুবই ওয়ান সাইডেড কিছু দাও, ওটা আসলে টিকবে না, এন্ড জাজেস ওটা ক্রেডিট দিবে না। সো তুমি যেটাই দিবা ওটা তোমার প্রুফ করতে হবে। ওই তো, এটা এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে তোমার সুবিধা হয়, আবার প্রুফও করতে পারো। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, আর বাকি কোশ্চেন কার বলো। ভাইয়া যদি এমন কোনো টপিক থাকে যে টপিকটার আর্গুমেন্ট শোনার আগে বোঝা যায় যে মানে টপিকটা মানে কোন দিকে আমরা ভাববো, পক্ষে বা বিপক্ষে, সেটার ক্যারেক্টারাইজেশনটা কিভাবে দিব? ওই তো, ওটা তো এভাবেই দিবা। সো মানে তুমি বলছো তুমি বুঝতে পারতেছো যে তুমি কোন সাইডে মানে কি ধরনের আর্গুমেন্ট দিবা, এটাই তো। না না, মানে আমি এমন একটা টপিকের কথা বলতেছি যেটা শুনলেই মনে হয় যে এটা পক্ষে ঠিক আছে অথবা বিপক্ষে ঠিক আছে, তো সেটার হুম। এগেনস্টে আমরা কিভাবে ক্যারেক্টারাইজেশন দিব? হ্যাঁ, এইটা একটু আমরা এটা দিয়ে যখন আমি মোশন গুলোতে ডিসকাশন করব, তখন আমি তোমাদেরকে এভাবে দেখাবো যে কিভাবে ক্যালকুলেশনটা এমন ভাবে দেয়া যায় যেটা আমার সাইডেও সুবিধা হয়, আবার এটা আনফেয়ারও না হয়, ডিবেটেও এটা প্রপারলি করা যায়। ঠিক আছে, এটা আমি একটু পরে যখন আমি এক্সাম্পলে যাব তখন আমি ক্লিয়ারলি দেখাই দিব। এটা আপাতত এটার আনসারটা দেওয়াটা টাফ। ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। আচ্ছা, যে কিছু কিছু ডিবেট থাকে ওইখানে ক্যারেক্টারাইজেশনটা এমন ভাবে করে মানে অপোনেন্টও একটা ফাঁদে ফালাই দেয় যে ওইটা ভুলও বলবে না, আবার ওইটা দিয়ে অপোনেন্টও আবার হারায় ফেলে, ওইটা কিভাবে হ্যাঁ, করবো? এটা 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 অ্যালাউড, বিকজ ইউ আর লজিক্যালি প্রুভিং ইট। এন্ড তখন তোমার এটা লজিক্যালি চ্যালেঞ্জ করতে হবে। তবে এটা লজিক দিয়ে প্রুফ করতে হবে কেন ও যেটা বলছে এটা সেন্স মেক করে না। ওটাও কিভাবে হবে ওটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, চ্যালেঞ্জ কিভাবে করবা যখন অপোনেন্ট খুব ভালো একটা ক্যালকুলেশন করছে যেটা তুমি জানো ট্রু না, কিন্তু ওরা প্রপারলি প্রুফ করতে পারতেছে, বা জাজ হয়তো বা এটা ক্রেডিট দিতে পারে, ওটাই কিভাবে চ্যালেঞ্জ করবো ওটাও বলবো। বাট ইন মানে ওয়ান ওয়ার্ড আনসার ইস তো, ওর এবার তোমার একটা কাউন্টার ক্যারেক্টারাইজেশন আনতে হবে এন্ড দেখাইতে হবে কেন তুমি যেটা বলতেছো এটা মোর লাইকলি টু হ্যাপেন দেন হোয়াট দে আর সেইং। ঠিক আছে, এরপর এটা প্রুফ করতে হবে আর কি, যে দেখেন ও যে ক্যালকুলেশনটা দিছে এটার থেকে আমি যেটা বলতেছি এটা বেশি সেন্স মেক করে। এরপর রিজন দিবা যে আজকে 1 2 3 4 হোয়াটএভার। বুঝতে পারছো? বাট হ্যাঁ, ইউ আর অ্যালাউড, মানে ইফ ইউ ক্যান কনভিন্স লজিক্যালি বাই গিভিং রিজন যে এই কারণে আমার ক্যালকুলেশনটা ট্রু ইভেন ইফ ইটস ফলস, তাহলে ইউ আর অ্যালাউড। মানে আই ডোন্ট নো ইফ দ্যাটস এ গুড থিং, বাট ডিবেটে ইটস অ্যালাউড আর কি। হ্যাঁ বলো, একটা কোশ্চেন। ভাই লাইক, আমি লাইক একটু আগে একটা কোশ্চেন আসছে, আমি ওই কোশ্চেন
আমার কোশ্চেনটা অলমোস্ট ওটার সাথে, বাট আমি একটা সলিউশন দেওয়ার ট্রাই করবো। তো মানে মেইনলি যেসব ডিবেট গুলো বায়াসড থাকে বা লাইক মোশন পড়ে বোঝা যায় যে কমপ্লিটলি বায়াসড বা 80% বায়াস, তো ওইখানে ট্রেড অফ করে ডিবেট করলে জিনিসটা লাইক জিনিসটা কেমন হইতে পারে? আহ না, এইটা ওরকম ফার্স্ট অফ অল এরকম মোশনস তো আসার কথা না। কিছু মোশন থাকতে পারে যেখানে একটা সাইডের জন্য একটু টাফ, এন্ড ওখানে হ্যাঁ ওখানে তোমার ক্যারেক্টারাইজেশনটা ভালো মতো করতে হবে যাতে তোমার জন্য সুবিধা হয়। এন্ড মানে এরকম কখনো মোশন আসবে না যে ধরো একটা সাইডে খুব বেশি বায়াসড, তোমার জাস্ট তো হয় রিক্যারেক্টারাইজ করতে হবে বা প্রপার আর্গুমেন্ট বের করতে হবে যে আর্গুমেন্টটা তুমি সেল করতে পারবা। বাট এরকম কখনো হবে না যে পুরোপুরি বায়াসড। ইনকেস যদি কখনো তোমার মনে হয় যে না ইমোশনে এই সাইডটা খুবই বায়াসড, তখন তোমার চিন্তা করতে হবে যে আর কি কোন কোন জায়গায় ডিবেটটাকে নিলে আমি ডিবেটটা করতে পারবো, কোন ব্যাটেল ফিল্ডে, হ্যাঁ মানে কোন ন্যারেটিভে ডিবেটটাকে নিতে হবে। তখন ওটাকে অ্যাট্রিবিউশন দিয়ে প্রপারলি রিজন দিয়ে বলতে হবে যে দেখো ওরা যেটা বলতেছে এটা হচ্ছে নট দ্য মেইন ডিবেট ফর এক্স ওয়াই জেড রিজন। এখন তাহলে আসলে ডিবেটটা কি নিয়ে, বিকজ ডিবেটটা হচ্ছে যে অন্য কিছু নিয়ে, ঠিক আছে, ডিবেটটা হচ্ছে আমি যেটা বলতেছি নিয়ে। এভাবে করে করতে হবে আর কি। ঠিক আছে, সো একেবারে মানে ফার্স্ট অফ অল ওরকম বায়াস আসবে না, আসলেও তখন তোমার ডিবেটটাকে রিক্যারেক্টারাইজ করতে হবে যে তোমার একটা টিম ও যেভাবে ও সুবিধা মতো করছে, তোমার কি ওটা চ্যালেঞ্জ করে তোমার সুবিধা মতো করতে হবে। বুঝতে পারছো? জি হ্যাঁ। আর ট্রেড অফে ডিবেট করলে কেমন হইতে পারে, ধরেন যে বায়াস মোশনের দিকে? এটা কি তোমার কোনো এক্সাম্পল মাথায় আছে যে একটা মোশন যেটা তোকে তোমার মনে হচ্ছে বায়াসড? উম আচ্ছা, একটা মোশন আসছিল লাইক রুডোর ফেস্টে যে হুম এই সংসদ হুমায়ুন আহমেদের বহুল জনপ্রিয়তা রিগ্রেট করবা, এই টাইপের একটা মোশন ছিল, মানে হুম হুম মেইনলি হুম বহুল জনপ্রিয়তা হুম অনুতপ্ত। তো ওই হুম মোশনে ট্রেড অফ বলতে গিয়ে লাইক লাইক আমরা কমপ্লিটলি ডিসএগ্রি করবো না যে হুমায়ুন আহমেদের যে লাইক পপুলারিটি ওটা একদম কোনো হুম কাজে আসে নাই, মানে হুম লাইক একদম ডিজার্ভ করে না, বাট হুম উনার বহুল জনপ্রিয়তাটা প্রবলেম হিসেবে দাঁড়াইছে। So, এইভাবে ডিবেট করলে হবে? ডেফিনেটলি, অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা আসলে ট্রেড অফ না। এটা কোনো ট্রেড অফ না। ট্রেড অফ ইজ যখন তুমি একসেপ্ট করে দিচ্ছ কোনো একটা কিছু খারাপ এন্ড ইউ আর ওকে উইথ ইট তোমার সাইডে, ওটা হচ্ছে ট্রেড অফ। এটা ট্রেড অফই না, এটা হচ্ছে তোমার বার্ডেন কমানো। এটাকে আমরা বলি বার্ডেন কমাই নেওয়া। তুমি বার্ডেন কমাই নিছো যে দেখো এটা আনরিয়েলিস্টিক টু সে যে হুমায়ুন আহমেদের পপুলারিটি 100% খারাপ। অফকোর্স হুমায়ুন আহমেদের পপুলারিটি কিছু ভালো জিনিস আসছে, কিন্তু এটার ভালো থেকে খারাপ বেশি হয়েছে। এই কারণে আমরা বিশ্বাস করি যে এটা অনুতপ্ত হওয়া উচিত। এটা খুবই ফেয়ার একটা স্ট্র্যাটেজি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই ডিবেটে এটাই করা উচিত। বুঝছো? ওকে, এটাকে বলে থ্যাংক আমরা ইউ। বার্ডেন কমানো আর কি। এটাও কিন্তু ওয়ান ফর্ম অফ ক্যারেক্টারাইজেশন। এবার এখানে একটা কোশ্চেন আনসার দিয়ে রাখি, ফ্রেমিং আর ক্যারেক্টারাইজেশনের মধ্যে ডিফারেন্স কি? অনেস্টলি নাই। এই কারণে আমি বলতেছিলাম যে ফ্রেমিং এর যখন আপনার সাথে ডিসকাশন হচ্ছিল যে ফ্রেমিং এর একটা সেশন আলাদা সেশন নেওয়ার দরকার নাই। ইফ ইউ ক্যান প্রপারলি টেক এ সেশন অন ক্যারেক্টারাইজেশন, তাও যদি দরকার হয় সামনে নিবে। জাস্ট এখানে একটা ডিফারেন্স যদি আমি বলি, দ্যাট ইজ মানে ক্যারেক্টারাইজেশনটা ইজ মোস্টলি অন দ্য প্রেমিস সাইড, মানে আর্গুমেন্টের ব্যাকগ্রাউন্ড সাইডে। ফ্রেমিং ইজ থ্রুআউট দ্য এন্টায়ার ডিবেট। প্রতিটা লাইন যে তুমি বলবা, প্রতিটা ইম্প্যাক্ট, প্রতিটা আর্গুমেন্ট কিভাবে সাজাবা, ধরো একটা ডিবেটে তুমি কয়টা আর্গুমেন্ট দিবা, ওই আর্গুমেন্ট গুলো কিভাবে সাজাবা, কোনটার পরে কি বলবা, কি এক্সাক্ট ওয়ার্ডিং ইউজ করবা, হ্যাঁ সবকিছুতে তোমার অনেক পার্সুয়েসিভ হইতে হবে, তোমার আরো বেটার হইতে হবে। এটা হচ্ছে ফ্রেমিং। আর ক্যারেক্টারাইজেশন ইজ জাস্ট সেম কাজ, বাট অনলি ফর দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডিবেট, মানে সেট আপ অফ দ্য ডিবেট, দ্যাটস ইট। মানে ক্যারেক্টারাইজেশন ইজ মানে তুমি বলতে পারবো হচ্ছে ক্যারেক্টারাইজেশন ইজ এ টাইপ অফ ফ্রেমিং। বুঝছো? ক্যারেক্টারাইজেশন ইজ এ টাইপ অফ ফ্রেমিং, আর ফ্রেমিং ইজ জাস্ট মোর ব্রড দ্যান ক্যারেক্টারাইজেশন, বাট দুইটা সিমিলার। ভাই আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাইয়া এখানে একটা মানে আমরা একটা যে ক্যারেক্টারাইজেশন, এখানে অনেকে ক্যারেক্টারাইজেশন দেওয়ার সময় একটা জিনিস বলে যে এখানে আমার যে মেইন স্টেক হোল্ডার বা আমার যে মেইন যে এখানকার মেইন যে স্টেক হোল্ডার আছে, ওর যদি ও শর্ট টাইমে ওর রিগ্রেট ফিল করবে, বাট ওর লং টার্মে ওই অনেক বেশি সাকসেসফুল হবে। এখানে আমরা অপোনেন্টে থেকে কিভাবে দেখাতে পারবো যে এটা কিভাবে আমরা বাইডিং সেট করবো বা কিভাবে রিওয়ার্ড দেবো? আহ মানে এটা তো প্রুফ করতে হবে, মানে ও যদি বলে যে শর্ট টার্মে আমার রিগ্রেট করলো লং টার্মে আমার খুশি হবে, এটা তো মানে প্রুফ করা লাগবে। মানে কোন মোশনে, যে মোশনের কন্টেক্সে আমি জানি হ্যাঁ অনেক মোশনে এই ধরনের আমরা ফ্রেমিং ইউজ করি, ক্যারেক্টারাইজেশন ইউজ করি, এটা ফেয়ার। এন্ড তোমার তখন এটা বলতে হবে যে না এটা ট্রু না, বিকজ অফ হোয়াট এভার রিজন যে জিনিসটাকে দিয়ে ওরা বলতেছে যে রিগ্রেট করবে না, তুমি দেখাবা যে এই পার্সনটার ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ও যদি শর্ট টার্মে রিগ্রেট করে লং টার্মেও করবে।
ধরো লেটস সে কোনো একটা অপরচুনিটি আমি গিভ আপ করে দিছি, ধরো খুব একটা খুব কমন টাইপ অফ মোশন থাকে না, যে ধরো আমি একটা 22 বছর বয়সী বাংলাদেশি তরুণ, আমার কাছে অপশন আছে ইদার আমি বাংলাদেশে সেটেল হয়ে ফ্যামিলির সাথে থাকবো, and আমি ফ্যামিলি ম্যান, আমি হচ্ছে একটা ভালো স্যালারি জব করবো এমএনসি তে, অথবা আমি বিদেশে ভালো সুযোগ পাইছি মাস্টার্স গিয়ে আমি হচ্ছে আমার ড্রিম চেজ করবো হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, ফ্যামিলির থেকে দূরে and হয়তো বা স্যাড থেকে। এখন আমি কোনটা চুজ করবো? তো এখানে দুইটা সাইডই বলবে যে না, আমার সাইডে শর্ট টার্মে রিগ্রেট হলেও লং টার্মে থাকবে না। তখন বলবে না, ধরো যে টিমটা বলতেছে যে বিদেশ চলে যাব, ও বলতে পারে যে হ্যাঁ শুরুতে কি খারাপ লাগবে, কিন্তু পরে আমি ভাববো যে না আমি তো ভালো করছি বিদেশ এসে। তখন তুমি অপোজিশন থেকে বলবা যে না, কারণ তুমি যে কারণে শুরুতে কষ্ট পাইছো বিকজ তোমার ফ্যামিলি নাই, এটা তো পরবর্তীতে গিয়েও থাকবে, এমন তো না যে পরবর্তীতে গিয়ে তোমার ফ্যামিলি বিদেশ চলে যাচ্ছে। সো সেম রিজনে তোমার রিগ্রেট থাকবে। বা তুমি বলতে পারো যে তোমার বিদেশের লাইফটা টাফ, এই কারণে তুমি ফ্যামিলিকে আরো মিস করবা, এরকম অনেক কিছুই বলা যেতে পারে, ঠিক আছে, আর যেহেতু তুমি ফ্যামিলি ম্যান আরো বেশি মিস করবা এইসব। So এইভাবে করে তুমি জাস্ট আর্গুমেন্টটাকে ডিসপ্রুভ করার চেষ্টা করবা, এটাই মানে এটা একটা গুড ফ্রেমিং, যে শর্ট টার্মে রিগ্রেট হলেও লং টার্মে করবে না, গুড ফ্রেমিং, ভ্যালিড। এটাতে তখন তোমার জাস্ট ডিসপ্রুভ করতে হবে যে না ভাই এটা হবে না, লং টার্মেও হবে, দ্যাটস ইট। বুঝছো? Yes, ভাই ভাইয়া। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাই বলো। জুডোতে একটা টপিক আসছিল, যেটা প্লাস্টিক সার্জারি নিয়েছিল। মানে টপিকটা কিছুটা এরকম ছিল যে এমন একটা ওয়ার্ল্ড যেখানে সবার মানে গভর্নমেন্ট সবাইকে ফোর্স করে 18 বছর হওয়ার পর প্লাস্টিক সার্জারি করানোর জন্য। তো এখন এমন একজন ব্যক্তি 18 বছর হওয়ার কয়েক মাস আগে, মানে সে চিন্তার কথা বলা হয়েছে যে সে প্লাস্টিক সার্জারি করাতে চাবে কি চাবে না, কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রত্যেককে ফোর্স করছে। তো এখানে যদি আমাদের যে গভর্নমেন্ট টিম, সে যদি বলে যে মোরাল ভ্যালুস এর দিক দিয়ে, পার্সোনাল যে থিঙ্কিং, সেটার দিক দিয়ে যদি ক্যারেক্টারাইজেশন তুলে, তো অপোনেন্ট টিম হিসেবে এখানে আমরা কি করতে পারি বা ক্যারেক্টারাইজেশনটা কিভাবে করতে পারি? এটা ট্রু। এটা ফার্স্ট অফ অল আমার কাছে পার্সোনালি আই এম নট এ ফ্যান অফ দিস মোশন। মানে ইফ ইট ইজ হোয়াট ইউ এক্স্যাক্টলি সেড, যে জোর করে সরকার প্লাস্টিক সার্জারি করায়, এটি কোনো কনটেক্সট আছে স্পেসিফিক্যালি যে কেন সরকার প্লাস্টিক সার্জারি করে? না না ভাইয়া, এটা জাস্ট একটা বলা ছিল যে আমরা এমন একটা ওয়ার্ল্ডে বাস করি যেখানে 18 বছর হওয়ার পর সবাইকে বাধ্যতামূলক ভাবে সরকার কর্তৃক মানে প্লাস্টিক সার্জারি করাতে হয়, এরকম ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা ভাই, দেখো একটা গুড কথা, আসলে আমার মনে হচ্ছে আমি সেটা শেষ করে কোশ্চেন্স দিলে সবারটা আরো বেটার ইজি হবে। তাও আচ্ছা আমি লাস্ট এটা আনসার করে আমি মুভ করি। সো এখানে হচ্ছে আই থিঙ্ক তোমার যেটা বলতে হবে যে এই যে সরকার এটা করে, এটা এখানে দেয়ার প্রবলি ইজ রিজন। সো এখানে তুমি এবার কমন সেন্স দিয়ে চিন্তা করো যে আচ্ছা, যদি এমন হইতো যে আসলে মানুষজন চাচ্ছে না, জোর করে করতেছে, একটা সরকারের তো কোনো ইনসেন্টিভ নাই যে ও জোর করে মানুষকে প্লাস্টিক সার্জারি করাবে। উল্টো এটা সরকারের ইচ্ছার মানে ওদের ইনসেন্টিভের এগেনস্টে যায়। ওর অনেক টাকা খরচ করতে হবে, ওর মানুষের অনেক মানে মানুষজন পছন্দ করবে না, এটা অনেক ব্যাকল্যাশ ফেস করবে, ওই ব্যাকল্যাশ গুলো ফেস করবে, সবকিছু করেও জোর করে ও প্লাস্টিক সার্জারি করাচ্ছে। তার মানে হচ্ছে প্রবাবলি ইন দ্যাট ওয়ার্ল্ড এই জিনিসটা পপুলার বা এই জিনিসটা একসেপ্টেড, আর প্রবাবলি ওই দেশের মানুষের কোনো একটা সমস্যা আছে যেটা প্লাস্টিক সার্জারি না করলে ইট গেটস ওর্স, এই কারণে হয়তো বা আমরা করি। সো এই জায়গা থেকে আসলে ওই মানুষগুলো না চাইলেও এটা প্রিন্সিপালটা ভায়োলেট করা জাস্টিফাইড, কারণ হচ্ছে ওদের জন্য এটা বেনিফিশিয়াল। এন্ড এরপর দেখা হচ্ছে স্টেট কিন্তু এটা করে, স্টেট হচ্ছে অনেক সময় আমাদের ভালোর জন্য কিছু কাজ করে যেটা আমাদের ইচ্ছার এগেনস্টে যায়। যেমন ধরো সরকার যখন বলে স্মোকিং এ আমি ট্যাক্স দিব অনেক বেশি, বা আমি অ্যালকোহল ব্যান করে দিব, এগুলো সরকার করে কেন? বিকজ এগুলো কিন্তু আমাদের ব্যক্তি ইচ্ছার বিরুদ্ধে, আমরা যেটা চাই সেটার ইচ্ছার বিরুদ্ধে, and মানুষ এটা অপছন্দ করে। তাও করে বিকজ সরকারের কথা হচ্ছে না, আমার জনগণের মানে কি বলবো ওয়েলফেয়ার নিশ্চিত করা আমার দায়িত্ব। সো ইভেন ইফ এটা মানুষ পছন্দ না করে, এটা আমি জোর করে ইমপ্লিমেন্ট করব। তারপর ধরো সিট বেল্ট পরায় জোর করে, রাস্তায় হেলমেট পরায় জোর করে, আমারই লাভ, হেলমেট পরলে আমি প্রোটেক্টেড হবো, কিন্তু সরকার আইন দিয়ে করায় কেন? বিকজ মানুষজন করতে চায় না, ফর এ লট অফ রিজন, সরকার জোর করে করায়। সো যেহেতু অন্যান্য জায়গায় এটা জাস্টিফাইড, এখানেও এটা জাস্টিফাইড যে ওই সিটিজেন গুলোকে প্রোটেক্ট করতে সরকার ওদেরকে জোর করে প্লাস্টিক সার্জারি করাবে। বুঝে গেছে? ভাই 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 আবিদ ভাই, হ্যাঁ ভাইয়া মোশনটা ওই ওই স্পেসিফিক মোশনটা আসলে এরকম ছিল যে মানে রাষ্ট্র আমাকে প্লাস্টিক সার্জারি করাইতে বাধ্য করে সুন্দর হওয়ার জন্য, কিন্তু এই প্লাস্টিক সার্জারিটা একটু কম বুদ্ধি সম্পন্ন কইরা দেয় আর আমার স্মৃতি মুইছা দেয় আর ইমোশনের কথা বুঝছি কমায় আনে। বুঝছি 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 ঠিক আছে। হ্যাঁ এখানে আসলে এটা আরো হার্ড করছে, বাট ওই তো মানে তখন বুঝতে হবে যে কেন এটা জাস্টিফাইড এন্ড কেন এটা রিজন আছে আর কি। বাট ওই তো পার্সোনালি আই ডোন্ট থিঙ্ক দিস মোশন ইজ ব্যালেন্সড, নো অফেন্স।
যাই হোক, যদি এমন হইতো যে এমন একটা ওয়ার্ল্ড, এটা লাস্ট কোয়েশ্চেন এগেন আমি মুভ করছি, এমন একটা ওয়ার্ল্ড যেখানে হচ্ছে তোমার ওই মানুষগুলার এটা করতেই হবে, এটা না করলে হয়তো বা কোনটা প্রবলেম আছে, তাহলে হয়তো ডিফেন্ড করা যেত আর কি। ঠিক আছে, বা করলে অনেক লাভ হবে, করতেই হবে না, ধরো করলে অনেক লাভ হবে, মানে একটা ওয়ার্ল্ড যেখানে প্লাস্টিক সার্জারি করলে সবার অনেক লাভ হবে, ওইটা করতে পারে। তো এখানে তোমরা চাইলে ওইটা আনতে পারো, যে রেসিডেন্ট আনতে পারো। তারপরে এই যে আমরা যারা কনভেনশনাল বিউটি স্ট্যান্ডার্ডে পড়ে না, যারা দেখতে সাদা না, যারা দেখতে একটা সাইজ একরকম না, ওদেরকে আমরা ডিফারেন্টলি দেখি, এটা কারণে ওরা সারা লাইফ সাফার করে। এর থেকে যদি আমি প্লাস্টিক সার্জারি গুলোকে ফিক্স করে ফেলতে পারি তাহলে ভালো না? সারা জীবনও মানে সুন্দর থাকলো, বেশ সেভাবে করে দেখাইতে হবে আর কি। রাষ্ট্র এটা করে মানুষের ভালোর জন্যই, এন্ড মানুষের ভালোর জন্য জোরাজোরি করা জাস্টিফাইড, এটাই হচ্ছে প্রিন্সিপালটার আনসার। ওকে, আমরা এবার মুভ অন করি। সো এখন ক্যারেক্টারাইজেশন আমরা শিখছি কি, প্রতিটা আর্গুমেন্টের আমি প্রেমিস সেট আপ করবো, এমন ভাবে করব যাতে এটা আমার পরবর্তীতে আর্গুমেন্ট গুলো প্রুফ করতে ইজিয়ার হয়, সুবিধাজনক হয় এইগুলা। এখন এটা কিভাবে করবা? প্রতিটা মোশন পাওয়ার পরে তোমার দুইটা কাজ করতে হবে। একটা মোশন পাওয়ার পরে তুমি বের করবা এই মোশনের কি ওয়ার্ড কি কি, মানে এই মোশনের ইম্পর্টেন্ট কি কি ওয়ার্ড আছে এই মোশনটাতে, যেটা আমার একটু এক্সপ্লেইন করা লাগবে, যেটা এক্স্যাক্টলি ক্লিয়ার না, এটা দিয়ে কি বুঝাচ্ছে, এন্ড এটা আমার আরো ক্লিয়ার করা লাগবে। এন্ড এটা যদি আমি এমন ভাবে সেট আপ করতে পারি যেটা আমার সাইডে কাজে আসবে, তাহলে আমার ভালো হবে, মানে আমার আর্গুমেন্টের জন্য পরবর্তীতে কাজে আসবে। এইগুলো তুমি বের করবা যে ইমোশনের কি ওয়ার্ড কি কি। আমি একটু পরে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সেকেন্ডলি যেটা করবা সেটা হচ্ছে যে এই মোশনের কি স্টেক হোল্ডার কি কি। অনেক সময় মোশনের মধ্যে কি স্টেক হোল্ডার চলে আসে, অনেক সময় মোশনে মেনশন থাকে না, মোশনের বাইরেও কিছু কি স্টেক হোল্ডার থাকে। যেমন খুবই সিম্পল, ধরো একটা এডুকেশন ডিবেট, শিক্ষা নিয়ে ডিবেট, তাহলে কি স্টেক হোল্ডার কারা? শিক্ষকরা, শিক্ষার্থীরা যারা পড়ালেখা করবে, অনেক সময় বাবা মারাও হইতে পারে, শিক্ষার্থীদের বাবা মারা। ঠিক আছে, যদি কোচিং নিয়ে ডিবেট হয়, কোচিং সেন্টার বা ওইসব নিয়ে, তাহলে কোচিং সেন্টার গুলো একটা স্টেক হোল্ডার। এরকম অনেক সময় মোশনের মধ্যেই স্টেক হোল্ডার মেনশন থাকে, কি মেইন স্টেক হোল্ডার গুলা অনেক সময় থাকে না। সো এই দুটো জিনিস তুমি আগে বের করবা, যে এই মোশনের কি ওয়ার্ড কি কি, সেকেন্ডলি এই মোশনের কি স্টেক হোল্ডার কি কি, এরপর ওদেরকে তুমি ক্যাটারাইজ করবা। এই দুটো জিনিসকে যদি তুমি ক্যাটারাইজ করতে পারো, তাহলে আর এমন কোনো কিছু মিস হবে না যেটা এই ডিবেটটা তোমাকে জিতার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? So, আর তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে যে মানে ভাই আমি কেমনে বুঝবো যে কোন জিনিসটা ক্যারেক্টারাইজ করতে হবে? এগুলাই ক্যারেক্টারাইজ করতে হবে। তুমি যদি একটা মোশনে, একটা টপিকে কিওয়ার্ড আর কি স্টেক হোল্ডার গুলোকে ক্যারেক্টারাইজ করতে পারো এমন ভাবে যেটা তোমার সাইডকে বেনিফিট করে, তাহলে এনাফ, আর কিছু করা লাগবে না। এরপর তোমার ক্যারেক্টারাইজেশন ডান, এরপর তুমি ডিরেক্টলি আর্গুমেন্টে মুভ অন করতে পারবা। বুঝতে পারছো কি বলছি? সো তাহলে তোমাদের কি করতে হবে, কিওয়ার্ড বের করতে হবে, কি স্টেক হোল্ডার বের করতে হবে, ওদেরকে এবার ক্যারেক্টারাইজ করতে হবে। ঠিক আছে? সো আচ্ছা, এখানে আমি হচ্ছে যে, একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা ভাই, মানে অ্যাক্টর মোশনে কি এই স্টেক হোল্ডার গুলা মানে ম্যাটার করে? মিস্টেক গুলা মানে? মানে অ্যাক্টর মোশনে এই ও, স্টেক অ্যাক্টর হোল্ডার মোশনে, জিনিসটা ম্যাটার করে নাকি? হ্যাঁ করে করে, কেন করে আমি বলি। অ্যাক্টর মোশনে মেইন স্টেক হোল্ডার ওই অ্যাক্টরটাই, কিন্তু ওই অ্যাক্টর কেয়ার করে এমন স্টেক হোল্ডার আছে না। ধরো দিস হাউস অ্যাজ এ প্যারেন্ট, বা এই সংসদ একটা বাবা মা হিসেবে কিছু একটা করবে, ওই ডিবেটে, একটা বাবা মার ডিবেটে ওর বাচ্চা ইকুয়ালি ইম্পর্টেন্ট না। কেন? বিকজ বাচ্চাটা বাবা মার কাছে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কিভাবে এটা আসে স্টেক হোল্ডারটা? জি ভাই। হ্যাঁ, সো অন্যান্য এটা ডিপেন্ড করে। আর যদি এমন হয় যে না আমি একদম সেলফিশ পারসন, শুধু আমি নিজেকে নিয়ে কেয়ার করি, তাহলে ওকে নিয়ে বড় সমস্যা নেই, ওই তো ডিপেন্ড করে। আর যদি না থাকে নাই, যদি একটা ডিবেট একটা স্টেক হোল্ডার থাকতে পারে, দুইটা থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, ডিপেন্ড করে যতটা আছে আর কি। আমি তো বলতেছি না সবসময় অনেকগুলো থাকবে। ওকে, আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন করতে পারবো? হ্যাঁ বলো। আচ্ছা, আপনি যে এখন কেবল একটা মানে একটা মোশন যদি বলে এই সংসদ, আমি এই সংসদ, আমি একটা ছাত্র এবং আমি সবসময় আমার মা বাবার কথা অনুযায়ী চলবো। এখন এইখানে আমার পক্ষ আর বিপক্ষ দলের মধ্যে একটা কথা হইতে পারে না যে বলতে পারে, কেউ বলতে পারে যে এখন আমার প্যারেন্টস আর আমার মধ্যে জেনারেশনাল গ্যাপ অনেক, তারা একটা জিনিস বুঝবে, আমরা একটা জিনিস বুঝবো। আবার অপোনেন্ট বলবে যে দেখেন মাননীয় স্পিকার, এইখানে আমার যে প্যারেন্টস আছে তারা এক্সপিরিয়েন্স, তার সাথে আমরা সন্তান হয়ে আমাদের মধ্যে ইথিক্স কাজ করা উচিত যে তারা আমাদের প্যারেন্টস, তাদের কথা আমাদের শুনতে হবে। ভাই এখন এগুলার কি করবো, রিবাইট গুলা? ও, তারপর তুমি বলবা যে না, তুমি বলবা যে না, প্যারেন্টস হিসেবে আমার সন্তানের প্যারেন্টস হিসেবে কথা শুনতে পেরে ট্রু না। কারণ হচ্ছে যে আমার প্যারেন্টস আমাকে অনেক কিছু বলা যেতে পারে, আমার কনসেন্ট নিয়ে জন্ম দেয় নাই, বা ওদের দায়িত্ব এগুলো আমাকে দেয়া, আমার দায়িত্ব না ওদেরকে কেয়ার করা। তারপর হচ্ছে যে অনেক সময় ওরা ওদের
ডিমান্ড গুলো আমাদের উপর আনফেয়ারলি চাপাই দেয়, ফেয়ারলি বা লজিক্যাল রেশনালি যতটুকু চাইবে ওটুক ঠিক আছে, এর বাইরে তো আমার থেকে চাইতে পারবে না, এগুলো বলবো আর কি। সিম্পল। মানে এখানে তোমাদের যে প্যারাটা হয়, তোমরা নিজেরা যেটা বিলিভ করো, তোমাদের যখন ওটার এগেনস্টে কথা বলতে হয় তোমরা আসলে প্যারা খেয়ে যাও। ডিবেট করতে করতে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। তুমি যেটা বিলিভ করো ওটার এগেনস্টেও স্ট্রংলি আর্গু করার ক্যাপাবিলিটি রাখতে হবে। এন্ড এটা অ্যাকচুয়ালি মানে দুইটাই ইকুয়ালি ট্রু। বাচ্চাদের প্যারেন্টসের কথা শোনার একটা দায়িত্ব আছে ফর লট অফ রিজন, বিকজ প্যারেন্টসরা বেশি বুঝে, বিকজ প্যারেন্টসরা একটা রাইট আছে আমার উপরে, অনেক কিছু বলা যায়। আবার ইকুয়ালি বাচ্চাদের প্যারেন্টসের কথা শোনা উচিত না বা শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এইটাও বলা যায় ইকুয়ালি। দুইটা ইকুয়ালি প্রুফ করা যায়। ঠিক আছে? ইয়েস ভাইয়া, ওকে থ্যাংকস। ওকে, সো এবার হচ্ছে সেশনটাতে আছে। সো জেনারেল কনটেক্সট হচ্ছে যে ওই তো প্রথমে, আচ্ছা, সো জেনারেল কনটেক্সট বা কিওয়ার্ডে বলবা যে হোয়াটস গোয়িং অন, হোয়াটস দ্য প্রবলেম এট হ্যান্ড। সো এইটার একটা জিনিস আমি তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে তোমার প্রতিটা ডিবেট একটা জিনিস তোমরা খেয়াল করবা, যতগুলো ডিবেট মোশন পাবা তোমরা, যত টাইপ অফ মোশন আছে, এভরি সিঙ্গেল মোশন ইজ অলওয়েজ অ্যাবাউট এ প্রবলেম। পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম আছে, কোনো একটা টাইপ অফ প্রবলেম হয় এখন আছে বা আগে ছিল বা ভবিষ্যতে হবে। এই ধরনের একটা প্রবলেম নিয়েই ডিবেট। প্রতিটা ডিবেটেই আমরা আলটিমেটলি একটা কিছু সলভ করতে চাই, বুঝছো? আমরা কিছু একটা বের করতে চাই, কিছু একটা বেটার করতে চাই। এখন একটা প্রবলেম যে পুরোপুরি সলভ করতে চাই তা না, আমরা হয়তো প্রবলেমের কোন একটা পার্টিকুলার এসপেক্ট বা কিছু একটা জায়গা আমরা ঠিক করতে চাই। এটাই কিন্তু আলটিমেটলি প্রতিটা ডিবেট, যে টাইপেরই হোক না কেন, যে ওয়ার্ডিং এরই হোক না কেন, যেটাই হোক না কেন, আলটিমেটলি আমরা কোনো একটা প্রবলেম নিয়েই ডিবেট করি এবং গোল থাকে সলিউশনই। হ্যাঁ, পলিসি মোশন হচ্ছে আরো স্পেসিফিক্যালি সলিউশন নিয়ে করে, কিন্তু এর বাইরেও পলিসি মোশন ছাড়াও যত রকম মোশন আছে, অ্যাক্টর মোশন হোক, পলিসি মোশন হোক, রিগ্রেট মোশন হোক, প্রেফার মোশন হোক, বিশ্বাস করে, সমর্থন করে, যেটাই বলো না কেন, ঘুরে ফিরে কোনো একটা সমস্যা, এন্ড ওই সমস্যাটাকে আমি সমাধান করার চেষ্টা করতেছি। রাইট? সো তাহলে আলটিমেটলি তুমি যদি সমস্যাটাকে এমন ভাবে তুমি ক্যারেক্টারাইজ করো যেটা শুধু তোমার আর্গুমেন্টের জন্য বেনিফিশিয়াল, এটাই কিন্তু তোমার জব অর্ধেক ডান। কারণ আলটিমেটলি কি হচ্ছে, এক প্রতিটা ডিবেটেই একটা সমস্যা আছে, সরকারি দল বলতেছে এই সমস্যার সমাধান এক্স, বিরোধী দল বলতেছে এই সমস্যার সমাধান ওয়াই। এখন এক্স ভার্সেস ওয়াই চলতেছে, রাইট? এটা কিন্তু প্রতিটা ডিবেট। একটা সমস্যা আছে এ, এর সমাধান সরকারি দল বলছে এক্স, অপোজিশন বলছে ওয়াই। এখন তুমি যদি এই সমস্যাটাকে, যে সমস্যাটা আছে, এটাকে যদি তুমি এমন ভাবে ক্যারেক্টারাইজ করো যেটা রুট কজ আসলে এটা এটা এটা, যেটা আমার সলিউশন দিয়ে সলভ হচ্ছে, তাহলে কিন্তু তোমার জন্য ইজি। অপোজিশন এসে উল্টাটা করবে, ওরা এসে বলবে যে না, আসলে এটা রুট কজ অন্যগুলা, যেটা আমি সলভ করতেছি। এরপর এটা নিয়ে এখন মারামারি হবে, যেটা রুট কজ আসলে কি, বা রুট কজ যেটাই হোক ওটা সলিউশন আসলে কি, এটা। আলটিমেটলি এইটা, এই যে কি সমস্যা আছে এন্ড এটা রুট কজ কি কি, এইটা যদি ক্যারেক্টারাইজ করতে পারো শুরুতে ঠিক মতো, তাহলেও কিন্তু তোমার জব ডান। এন্ড এটা হচ্ছে তোমার কিওয়ার্ডে চলে আসবে। মোশনের কিওয়ার্ড গুলো ইউজুয়ালি সমস্যা নিয়ে হয়। হ্যাঁ, মানে যে সমস্যাটা আছে ওটা মোশন এক্সপ্লিসিটলি মেনশন করে দেয়। অনেক সময় করে না, বাট ওই তো উড়ে ফিরে কি। সো ওইটাই হচ্ছে তোমার কিওয়ার্ড। ওইটাতে যদি তুমি সমস্যাটা ঠিক মতো সমাধান করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার জব অনেকটুকুই ডান। বুঝা গেছে? এরপর বাকি থাকবে শুধু কিছু স্পেসিফিক স্টেক হোল্ডার, যে এগুলো সমস্যাটার এখানে কারা কারা আছে, ওরা কিভাবে কি হচ্ছে। তো জেনারেল কনটেক্সটে বুঝে গেছে যে প্রতিটা ডিবেটে একটা সমস্যা নিয়ে ওই সমস্যাটা আমার এমন ভাবে বলতে হবে যে এই সমস্যার রুট কজ আসলে এটা এটা এটা, যেটা শুধু আমার সমাধান দিয়ে সমাধান করা যাবে, ওদের সমাধান দিয়ে সমাধান করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, হ্যালো, সরি একটু ইয়ে ছিল। শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, সো হ্যাঁ, যেটা বলছি বুঝে গেছে যে প্রবলেমটাকে ঠিকমতো ক্যারেক্টারাইজ করো, তাহলে তোমার অর্ধেক কাজটা। এবার আসে আমরা স্টেক হোল্ডার। এখন স্টেক হোল্ডারকে আসলে কিভাবে ক্যারেক্টারাইজ, আমি বলতেছি যে স্টেক হোল্ডার বের করো, ওকে ক্যারেক্টারাইজ করো, ওকে বুঝো কিভাবে এক্স্যাক্টলি করবা। এখানে হচ্ছে যে দুইটা জিনিস তোমরা বের করবা, সেটা হচ্ছে যে এই যে এটা প্রবলেম ক্রিয়েটর
আর এরপর আর প্রবলেমের বেনিফিশিয়ারি কে, ঠিক আছে, মানে বেনিফিশিয়ারি আর ভিকটিম। এবার এটা আমি বলি, পৃথিবীতে যত সমস্যা আছে আলটিমেটলি সমস্যাটা এক্সিস্ট করে বিকজ এই সমস্যা এক্সিস্ট করার কারণে কেউ না কেউ বেনিফিটেড হচ্ছে। ধরো রেসিজম, রেসিজম কেন এক্সিস্ট করে? বিকজ যারা এই যে আপার হোয়াইট ক্লাস ইউরোপিয়ান সাদা চামড়ার মানুষজন আছে বা আমেরিকান সাদা চামড়ার মানুষজন আছে, ওরা রেসিজম থেকে বেনিফিটেড হয়। ওরা পাওয়ারের, ওরা মোর পাওয়ারফুল দেন আদার্স এন্ড ওদের জন্য এটা বেনিফিশিয়াল। ওরা রেসিজম করতে পারলে ওরা বাকিদেরকে অপরচুনিটিস কম দিতে পারে, রিসোর্সেস কম দিতে পারে, ওরা লাভবান হয়। এই কারণে রেসিজম এক্সিস্ট করে। তারপর ধরো এই যে ক্যাপিটালিজম, যে ওয়ার্কারদের ধরো ঠিকমতো বেতন পায় না কেন? বিকজ মালিক পক্ষের লাভ হয়, বুঝছো? তারপর এই যে ফেমিনিজম, এই যে ওমেনদেরকে কেন এক্সপ্লয়েট করা হয়? বিকজ এই যে মেনদের এটাতে লাভ হয়। তাহলে পৃথিবীর প্রতিটা সমস্যাতে দুইটা পার্টি আছে। একটা পার্টি যে সমস্যাটা থাকার কারণে লাভবান হচ্ছে, হয়তোবা সে নিজেই এই সমস্যাটা জিয়ায় রাখছে, টিকায় রাখছে, নিজেই সৃষ্টি করছে, অথবা নিজে সৃষ্টি না করলেও এটা দ্বারাও বেনিফিটেড হচ্ছে। যেমন ধরো স্লেভারি করছে কারা? 200-300 বছর আগের ইউরোপিয়ানরা বা সাদা চামড়ার মানুষজনরা। কিন্তু এটার কারণে এখনো কারেন্ট আমেরিকানরা বা সাদা চামড়ার মানুষজন বেনিফিটেড হচ্ছে। তার মানে হ্যাঁ, ওরা হয়তো বা ক্রিয়েট করে নাই কিন্তু ওরা বেনিফিটেড হচ্ছে, রাইট? সেভাবে বের করো যে এই সমস্যার বেনিফিশিয়ারি কারা, আর সেকেন্ডলি এই সমস্যার ভিকটিম কারা, এন্ড এবারে যদি এক্সপ্লেন করো যে বেনিফিশিয়ারিরা কিভাবে বেনিফিটেড হচ্ছে, ভিকটিমরা কিভাবে বেনিফিট হচ্ছে। ধরো এই যে ইউএস ইরান ওয়ারটা তুমি বলতে পারো যে ধরো ইউএস হচ্ছে একটা বেনিফিশিয়ারি, বা এই যে পুরো ওয়ার্ল্ডের কিছু প্রবলেম যেগুলো এক্সিস্ট করে বিকজ পাওয়ারফুল কান্ট্রিগুলো এটাতে বেনিফিটেড হয়, এন্ড পাওয়ারলেস যারা আন্ডারওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি, এদের এটা এটা হচ্ছে ক্ষতিকর হয়। ঠিক আছে, এটা এইরকম। সো প্রতিটা প্রবলেমেরই কেউ একটা বেনিফিশিয়ারি আছে আর কেউ একটা ভিকটিম আছে। কে বেনিফিশিয়ারি, কে ভিকটিম, কে কিভাবে বেনিফিটেড হচ্ছে, এটা হচ্ছে যে দেখাবা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলে রাখি, ঠিক আছে? এখন এটা গেল হচ্ছে কনটেক্সটে। অনেক সময় আর্গুমেন্টে তোমরা হচ্ছে যে একটা জিনিস প্রুফ করতে চাও, ঠিক মতো পারো না, ঠিক আছে? আর্গুমেন্টের ক্ষেত্রে মানে এটা ক্যারেক্টারাইজেশনের মধ্যেই পড়ে, বাট একটু বাইরে আর কি, ঠিক আছে? ক্যারেক্টারাইজেশনের মধ্যেই পড়ে বলতে পারো। সো অনেক সময় তোমরা আর্গুমেন্ট গুলো এরকম হয় না, এখানে আরেকটা টেমপ্লেট দিয়ে রাখি। যেমন তোমাদেরকে এখন দুইটা টেমপ্লেট দিয়েছি আমি সোফার। প্রতিটা ডিবেট ইজ অলওয়েজ অ্যাবাউট এ প্রবলেম, প্রবলেমের দুইটা সলিউশন, কার সলিউশন বেটার, এটা হচ্ছে ডিবেট। এভরি সিঙ্গেল মোশন। সেকেন্ডলি, এভরি সিঙ্গেল মোশনে ওই প্রবলেমের দুইটা সাইড আছে, একটা স্টেক হোল্ডার বেনিফিটেড হয়, একটা স্টেক হোল্ডার ভিকটিম হয়। আর একটা টেমপ্লেট তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা রিয়েলাইজ করবে এটা যখন ডিবেট করতে যাবা। এভরি আর্গুমেন্ট যে আমরা দেই, যে আমি যদি এক্স করি তাহলে ওয়াই হবে, ঠিক আছে, আমি এটা করলে ওইটা হবে, আমি এটা করলে এরপর এটা হবে, আমরা প্রত্যেকটা আর্গুমেন্ট এরকম হয় না? মানে এর বাইরে কোনো আর্গুমেন্ট আছে যে মানে সামথিং ডিফারেন্ট? প্রতিটা আর্গুমেন্ট আনবেলে এটাই যে আমি কিছু একটা অ্যাকশন নিব যেটা একটা রিয়াকশন হবে, ওই নিউটনের থার্ড ল টাইপের আর কি, ঠিক আছে? ইকুয়াল হোক বা নট ইকুয়াল হোক, হোয়াট এভার। বাট ওই তো, আমি কিছু একটা করব, স্টেট কিছু একটা করবে, বা কেউ না কেউ কিছু একটা করবে যেটা একটা রিয়াকশন হিসেবে ভালো বা খারাপ কিছু হবে। এটাই কিন্তু সব আর্গুমেন্ট। বুঝতে পারছো? ভাই জি আরেকবার ভাইয়া। একটু বুঝিয়ে দিন। মানে ধরো তুমি আমাকে, আচ্ছা এই যে কোশ্চেনটা করছো, হ্যাঁ, মানে একদম ফ্র্যাঙ্কলি বলো, তুমি আমাকে যে কোনো একটা আর্গুমেন্ট বলো, যে কোনো একটা মোশন তুমি যে কোনো একটা আর্গুমেন্ট বলো আমাকে। যে কোনো একটা মোশনে যে কোনো একটা আর্গুমেন্ট, মনে করেন যে হুম আমরা ইউনিফর্ম কেন পরি? কারণ আমরা ইউনিফর্ম হুম পরে আমার স্কুলের একটা রিপ্রেজেন্ট করার জন্য, বা আমার একটা আইডেন্টিটি আছে ওইটার জন্য। হুম 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 হুম। তাহলে এইটার এই যে আর্গুমেন্টটা, ঠিক আছে, এটা আলটিমেটলি কি? যে আমরা একটা অ্যাকশন নিচ্ছি, হুইচ ইজ আমরা ইউনিফর্মকে ম্যান্ডেট করতেছি। ওটার রিয়াকশন হিসেবে যারা ইউনিফর্ম পড়তেছে ওদের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট হচ্ছে, একটা ইমোশন ক্রিয়েট হচ্ছে, হুইচ ইজ দ্য আইডেন্টিটি। এন্ড ওটার কারণে এরপর আমার কিছু লাভ হচ্ছে, মানুষ স্কুলের জন্য ভালো কাজ করতেছে, স্কুলের জন্য এফোর্ট দিচ্ছে। তাহলে এটা বুঝছো যে মানে প্রতিটা আর্গুমেন্টে কোনো একটা অ্যাকশন নেই, কেউ না কেউ, সেটা স্কুল অথরিটি হোক, স্টেট হোক, অর্গানাইজেশন হোক, মানুষ হোক, যেই হোক, কেউ একটা অ্যাকশন নেই, ওটার অন্যদের কোনো একটা রিয়াকশন হয় বা তার মধ্যে একটা রিয়াকশন হয়, ওটার থেকে আমার ভালো বা খারাপ কিছু ক্রিয়েট হয়। এটাই আমার আর্গুমেন্ট। বুঝতে পারছো? না বুঝলে একটা আর্গুমেন্ট বলো, আমি ওখানে দেখা দিচ্ছি। জি ভাই, বুঝতে পারছি। বুঝছো?
এখন এটা কেন আমি শিখাচ্ছি, যে এই টেমপ্লেটে কেন তোমাদেরকে চিন্তা করতে হবে যে প্রতিটা আর্গুমেন্ট ইজ জাস্ট আলটিমেটলি একটা রিয়াকশন। তাহলে রিয়াকশনটা ভালো হবে নাকি খারাপ হবে এটা কার উপর ডিপেন্ড করে? স্টেক হোল্ডারের উপরে। এই যে আমি একটা অ্যাকশন নিব, ওই অ্যাকশনটা যাদেরকে এফেক্ট করতেছে ওরা কিভাবে রিয়েক্ট করবে এটাই আলটিমেটলি ডিবেট। প্রতিটা ডিবেট, সব রকম ডিবেট আলটিমেটলি প্রতিটা টিম এটা নিয়েই মারামারি করে যে আমি এটা করলে একটা টিম বলবে যে এক্স হবে, একটা টিম বলবে ওয়াই হবে। এটাই মানে একটা আছে সলিউশন ডিফারেন্ট, কারণ সলিউশন ডিফারেন্ট কি, গভর্নমেন্ট বলবে আমার সলিউশন নিলে এইভাবে রিয়েক্ট করবে হুইচ ইজ বেটার, অপোজিশন বলবে না তোমার সলিউশন নিলে আসলে অন্যভাবে রিয়েক্ট করবে হুইচ ইজ ব্যাড। এটাই হচ্ছে আলটিমেটলি ডিবেটটা, যে টিমগুলা এটা নিয়ে মারামারি করে যে স্টেক হোল্ডার যারা আছে ওরা কিভাবে রিয়েক্ট করবে। এখন হাউ ডু ইউ গেট ইট টু ইউর সাইড, হাউ ডু ইউ প্রুভ যে আমি যেভাবে বলতেছি এভাবেই রিয়েক্ট করবে, ওরা যেভাবে বলতেছে এভাবে রিয়েক্ট করবে না। এটা হ্যাঁ শেষ করে কোশ্চেনের চিঠি দিবেন। সো এটা প্রুভ করার ওয়ে হচ্ছে যে সিম্পল, ইনসেনটিভ আর ক্যাপাসিটি। তুমি দেখাবা যে আমার স্টেক হোল্ডারের ইনসেনটিভ এটা এটা এটা, ওর ক্যাপাসিটি এটা এটা এটা, ওর ইনসেনটিভ আর ক্যাপাসিটি দুইটাই আমার সাথে অ্যালাইন করে, এই কারণে আমি যে রিয়েকশন বলতেছি ও ওই রিয়েকশনই দিবে, ও অন্য কোনো রিয়েকশন দিবে না, মানে ওরা যেটা বলছে ওটা দিবে না। বুঝছো? একটা এক্সাম্পল দিই তারপর আমি কোশ্চেনটা যাচ্ছি। ধরো তুমি বলতেছো হচ্ছে যে তুমি পুলিশ ফোর্সে পুলিশ অফিসাররা দুর্নীতি করলে আমরা হচ্ছে তোমার পুলিশ কমিশনারকে পানিশ করব, মানে পুলিশ অফিসারদের দুর্নীতির জন্য সামহাও আমরা পুলিশ কমিশনারটাকেও পানিশ করব। এখন তুমি বলবা যে এটা করলে ভালো হবে, তুমি গভর্নমেন্ট সাইড, তুমি বলবা যে এটা করলে ভালো হবে বিকজ এই যে আমি অ্যাকশনটা নিচ্ছি হুইচ ইজ আমি পুলিশ কমিশনারকে পানিশ করব, এটার রিয়াকশন হচ্ছে পুলিশ কমিশনার এখন খুব অ্যাক্টিভলি চেষ্টা করবে যাতে ও করাপশন বা অন্যান্য খারাপ কাজ পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে থামাইতে পারে, রেসিজম হোক যেটাই হোক। এন্ড ও যত অ্যাক্টিভলি চেষ্টা করবে এটার কারণে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যেহেতু সবচেয়ে পাওয়ারফুল মানুষ সেহেতু অনেকটুকুই এই ক্রাইম গুলো কমে যাবে। এটা হচ্ছে ওর ইনসেন্টিভের সাথে অ্যালাইন করে, এই কারণে আমি যে রিয়াকশন বলতেছি এটাই হবে। এটা কে বলবে? সাইড গভর্নমেন্ট, যে আমি অ্যাকশন নিব, পুলিশ কমিশনারকে পানিশ করব পুলিশ ফোর্সের দুর্নীতির জন্য। এটা রিয়াকশন হচ্ছে পুলিশ কমিশন অনেক অ্যাক্টিভ হয়ে যাবে এবং ওর অনেক পাওয়ার আছে, ওটা এনশিওর করবে যে পুলিশ ফোর্সে আসলে দুর্নীতি অনেক কমে যায়। এটা হচ্ছে রিয়াকশন। এখন তুমি অপোজিশন থেকে এসে বলবা না রিয়াকশন আসলে এটা হবে না বা হইলেও ম্যাটার করে না। তার কারণটা হচ্ছে এই পুলিশ কমিশনার একটা মানুষ, যতই মানে তোমার ইনসেন্টিভ থাকুক না কেন যে ওর পুলিশ ফোর্সকে ডিসিপ্লিন করবে, আসলে ওর ওই ক্ষমতা নাই। ওর পক্ষে পুরা দেশে ছড়ানো ছিল প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে প্রতিটা পুলিশ কমিশন অফিসারের দুর্নীতির খোঁজ ওর পক্ষে রাখা সম্ভব না, এটা প্রিভেন্ট করা ওর পক্ষে সম্ভব না। এই কারণে ওর ইনসেন্টিভ থাকলেও ক্যাপাসিটি নেই। বুঝছো ইনসেন্টিভ ক্যাপাসিটি খেলা? সো এই কারণে আসলে তুমি যদি এটা করো যে তুমি পুলিশ ফোর্সের দুর্নীতির কারণে পুলিশ কমিশনারকে পানিশ করো, তোমার এই অ্যাকশনটা আসলে তুমি যে রিয়াকশন চাচ্ছ ওটা হবে না। ঈদের পুলিশ কমিশনার হচ্ছে যে অন্য কিছু করবে যেটা তোমার জন্য আরো হার্মফুল, হয় চাকরি ছেড়ে দিবে বা কেউ পুলিশ কমিশনার হইতে চাইবে না, বা তখন হয়তো বড় লুকাই লুকাই দুর্নীতি করবে, হোয়াট এভার, হুইচ ইজ আরো হার্মফুল। তো আমি যা যা বলছি সবকিছু রিফ্লেকশন পাইছো। ডিবেটটা ইজ অ্যাবাউট এ প্রবলেম, প্রবলেমটা ইজ পুলিশ ফোর্সের দুর্নীতি, দুর্নীতির গভর্নমেন্টের সলিউশন ইজ পুলিশ কমিশনারকে পানিশ করা, অপোজিশনের সলিউশন ইজ সামথিং এলস, এটা কমপ্লিটলি ওদের উপর। এখন গভর্নমেন্ট বলবে এই সলিউশনটা হচ্ছে এটা আমার অ্যাকশন, এই অ্যাকশনের রিঅ্যাকশন হচ্ছে পুলিশ কমিশনার এখন অ্যাক্টিভলি দুর্নীতি প্রিভেন্ট করবে। অপোজিশন বলবে যে এই অ্যাকশন, এটার সলিউশন হচ্ছে যে আমার পুলিশ ফোর্স অ্যাক্টিভলি দুর্নীতি প্রিভেন্ট করতে চাইলেও পারবে না, উল্টা ও এখন আরো করবে না বিকজ ও জানে ও পারবে না। এখন ইদারও চাকরি করবে না অথবা ও লুকাই লুকাই করবে। সো এখন রিঅ্যাকশনটা কি, এটা নিয়ে হচ্ছে মারামারি। এন্ড রিঅ্যাকশন কে কারটা আমি জাজ হিসেবে কার রিঅ্যাকশনটা বাই করবো এটা ডিপেন্ড করে কি আমাকে ইনসেন্টিভ এবং ক্যাপাসিটি দুইটাই দেখাতে পারছে। ভাই এখানে আমার একটা কোশ্চেন আছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো। এখানে হচ্ছে পুলিশ, যে পুলিশটা থাকবে কমিশনার, ওকে হচ্ছে একটা ফ্রেমিং এর ভিতরে আনা, যেমন হচ্ছে ওর ওর কাজ হচ্ছে ওই থানার ভিতরে হচ্ছে দুর্নীতি রোধ করা, আর হচ্ছে আরেকটা জিনিস আসে যে হচ্ছে সারা বাংলাদেশ। এখন হচ্ছে এই যে থানার ভিতরে ইয়া করলাম, একটা ফ্রেমিং আনলাম, এইটাকে কি বলে? থানার ভিতরের এটাকে তুমি একটা মানে মেকানিজম বলতে পারো আর কি, ঠিক আছে, একটা আর্গুমেন্টের মেকানিজম হিসেবে বলতে পারো। তুমি এটা চিন্তা করো হচ্ছে ধরো যে তুমি এটা ক্যাপাসিটির মধ্যে আনতে পারো একটা স্টেক হোল্ডারের, যে ধরো গভর্নমেন্ট থেকে তুমি বলতে পারো যে এই যে পুলিশ ফোর্সের কমিশনার ওর পার্সোনালি গিয়ে গিয়ে প্রতিটা থানায় ওর দেখতে হবে না, ও জাস্ট ওই থানার ইনচার্জ গুলোর সাথে কোঅর্ডিনেট করতে পারলেও হবে।
তাহলে হচ্ছে যে এটার কারণে ওর ক্যাপাসিটি আছে, আসলে ও যদি চাই ও পারবে দুর্নীতি কমাইতে। এরপর থানার ইনচার্জ কিভাবে মেনটেন করবে এটা ওর উপর, কিন্তু ও হচ্ছে থানার ইনচার্জকে কোশ্চেন করতে পারবে যে কেন দুর্নীতি হচ্ছে বা কেন রেসিজম হচ্ছে, এরপর ওটার উপর অ্যাকশন নিতে পারবে। ঠিক আছে, এটা তুমি একটা আর্গুমেন্টের মেকানিজম বলে আর কি এগুলাকে। ঠিক আছে, এটা তুমি হচ্ছে যে এটা আর্গুমেন্টের প্রিমিস ইম্প্যাক্ট যেটাই বলতে পারো, আই থিঙ্ক ইটস সেম। হ্যাঁ, এই ইম্প্যাক্ট বলতে পারো এটা, এটা কারণে একটা ভালো কিছু হচ্ছে। ঠিক আছে, এটা কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা জাস্ট ভালো কিছু হচ্ছে এটার কারণে, দ্যাটস ইট। ঠিক আছে, বাট হ্যাঁ এটা হচ্ছে তোমার এটা রিয়াকশন বলতে পারো, যে যে ও পুলিশ অ্যাকশন হচ্ছে, পুলিশ কমিশনার সব অফিসার ইনচার্জের সাথে কোঅর্ডিনেট করবে, এটা রিয়াকশন হচ্ছে যে এখন দুর্নীতি কমে যাবে, বিকজ অফিসার ইনচার্জরাই এনশিওর করবে দুর্নীতি হবে না। বুঝে গেছে? আচ্ছা হ্যাঁ বলো। ভাই আমার question- হ্যাঁ বলো। আচ্ছা, ফিলোসফিক্যাল ডিবেট গুলো আছে না, বা ধরেন যে এমন টাইপ অফ মানে এমন কোন মানে এইসব ডিবেট যেগুলো হলো কি আপনার কোনো আইডিওলজি এক্সপ্রেস করে। একটা এক্সাম্পল দিলাম যে একটা মোশন ছিল কোন একটা ন্যাশনাল জানি যে এই সংসদ আ ম্যান বিল্ড বাই ওমেন এই টার্মটাতে বিশ্বাস করে। So, এই টাইপের মোশন যেখানে মেইনলি কোনো আইডিওলজি বা কোনো ফিলোসফিক্যাল জিনিসপাতি বা কোনো কোনো দর্শন কোনো দর্শনের প্রেফার বা দর্শনের ডিবেট চলে, বা কোন দর্শনটা বেটার বা কোন ফিলোসফিটা বেটার বা কোন আইডিওলজিটা বেটার, এই জিনিসটা নিয়ে ডিবেট চলে। সো ওই টাইপের মোশনে ক্যারেক্টারাইজেশন আর ফ্রেমিংটা কিভাবে দিতে হয় আর ওই টাইপের মোশন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। আচ্ছা হ্যাঁ এখন, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা গাইস, সরি এগেন ইন্টারাপশন। হ্যাঁ ওকে, আচ্ছা কটুক বলছিলাম। হ্যাঁ, সো হোয়াই, আচ্ছা সো প্রসিডার ডিবেট ইজ আলটিমেটলি অ্যাবাউট রিয়াকশন, এন্ড তোমার রিয়াকশনটা করতে হবে। হ্যাঁ, যে কোশ্চেনটা করছিল যে ফিলোসফি ডিবেটে কি করবো, ফিলোসফি ডিবেট একটু টাফ এই কনটেক্সট, এই ক্যালকুলেশন প্রুফ করা। প্রিন্সিপাল ইজ সামথিং বা ফিলোসফিক্যাল ডিবেট সামথিং শুড বি ডেল্ট উইথ ডিফারেন্টলি, বাট আলটিমেটলি তুমি যে এক্সাম্পলটা দিছো মোশনের, এটা ফিলোসফির থেকেও আলটিমেটলি ঘুরে ফিরে ইউটিলিটি। কারণ হচ্ছে ঘুরে ফিরে এই যে ম্যান কি যেটাই বলছো হোয়াট এভার, ওই ন্যারেটিভটা কিভাবে ম্যান এন্ড ওম্যানকে এফেক্ট করতেছে সোসাইটিতে, এইটাই কিন্তু ডিবেটটা।
এটা পজিটিভলি কাকে এফেক্ট করছে, নেগেটিভলি কাকে এফেক্ট করতেছে, মেনদের মধ্যে কাদেরকে এফেক্ট করতেছে, ওমেনদের মধ্যে কাদেরকে এফেক্ট করতেছে, এইটাই হচ্ছে ডিবেটটা, বুঝছো? সো এখানে হচ্ছে আলটিমেটলি তুমি এই কনটেক্সটটা অ্যাপ্লাই করতে, আমি এতক্ষণ যা শিখালাম এগুলো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? সো সবসময় যে ফিলোসফিক্যালি করতে হয় ডিবেট গুলো তা না, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল আলাদা, বাট এভাবে করতে পারো। বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো আমি একটা মোশন দেখাচ্ছি বিকজ আজকে টাইম কম, তারপর হোপফুলি তোমরা বুঝবা, ঠিক আছে? সো এখন দেখো আমরা মোশনটা নিলাম এটা, টিএইচবিটি মানে দিস হাউস বিলিভ দ্যাট দ্য ফেমিনিস্ট মুভমেন্ট শুড অ্যাগ্রেসিভলি পুশ দ্য পোর্ট্রেয়াল অফ ওমেন অ্যাজ দ্য সোর্স অফ ফিয়ার ইন ফিল্মস। আমরা ইনফোসাইটটা আগে, আচ্ছা ইনফোসাইট মনে হয় দেয় না এখানে, আচ্ছা আমি বলি। সো এখানে মোশনটা বলতেছে কি যে ফেমিনিস্ট মুভমেন্ট হিসেবে আমরা একটা জিনিসকে অ্যাগ্রেসিভলি সাপোর্ট করবো, হুইচ ইজ ওমেনদেরকে, এমন মুভি সিরিজকে আমরা সাপোর্ট করব যেখানে ওমেনকে একটা সোর্স অফ ফিয়ার হিসেবে দেখানো হয়। বুঝতে পারছো? সো সোর্স অফ ফিয়ার হিসেবে দেখানো মানে কি হচ্ছে, তোমার হয়তোবা এমন একটা ক্যারেক্টার মুভিতে ওমেনটা করছে যেটা হচ্ছে একটু ভিলেন বা হয়তোবা একটু ভয়ঙ্কর, কিছু ক্যারেক্টার থাকে না যেগুলো একটু হার্ড টু ডু, এরকম, ঠিক আছে? সো এগুলো হচ্ছে তোমার ফেমিনিস্ট মুভমেন্ট হিসেবে আমরা এগুলো অ্যাগ্রেসিভলি পুশ করা। তো আচ্ছা, বুঝছো তোমরা কি বলতে চাচ্ছে মোশনটা? ভাই অনেক স্ট্রং এন্ড ইন্ডিপেন্ডেন্ট একটা ভিলেন দেখাবে নারীকে, রাইট? হ্যাঁ, ভিলেন হোক বা যে, হ্যাঁ মানে ওই তো যেভাবে হোক যে মানে ভয় পাবে মানুষ জি ভাই, বুঝতে মোমেন্টটাকে, পারছি ভাই। জুডোর এটাই। জাজদের মোশন ছিল আই গেস এরকম একটা। হ্যাঁ এরকম, এটা এটা অনেক টুর্নামেন্টে আসছে, ঠিক আছে? এটা ইংলিশটা ট্রান্সলেট করে দিছি এরকম, ঠিক আছে? সো এখানে ধরো এখন আমাদের তাহলে ফার্স্ট টাস্ক কি বলছি ক্যারেক্টারাইজেশনে, কিওয়ার্ড আর কি স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা। এই মোশনে কিওয়ার্ড হইতে পারে একটা, এটা এই যে ফেমিনিস্ট মুভমেন্ট। এখন এখানে দেখো, আচ্ছা আসতেছি, ওকে প্রথমে আমরা কাজ শেষ করি। ফেমিনিস্ট মুভমেন্টের পর আমার দেখাতে হবে অ্যাগ্রেসিভলি, যে অ্যাগ্রেসিভলি বলতে আসলে কি বোঝায়? এই ধরনের ওয়ার্ড গুলো সবসময় বলবা যে খুব অ্যাগ্রেসিভলি, বা রাইজ বা ট্রেন্ড, উত্থান পতন, ঠিক আছে, গ্লোরিফিকেশন, এই ওয়ার্ড গুলো যখন থাকবে না, এগুলাকে কিন্তু তোমার মাস্ক ক্যারেক্টারাইজ করতে হবে। হ্যাঁ আমি বুঝতেছি গ্লোরিফিকেশন মানে হচ্ছে অনেক ভালো বড় করে দেখানো, বাট স্পেসিফিক্যালি এই ডিবেটের কনটেক্সটের গ্লোরিফিকেশন কি এটা তোমার বুঝতে হবে, বুঝছো? সো এই ধরনের ওয়ার্ড গুলো সবসময় ক্যারেক্টারাইজ করবা। তারপর ধরো পোর্ট্রেয়াল অফ ওমেন কে তুমি এখানে বলতে পারো একটা স্টেক হোল্ডার, ঠিক আছে, ওমেন চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে অ্যাজ দ্য সোর্স অফ ফিয়ার ইন ফিল্মস। এখন সোর্স অফ ফিয়ার বলতে আমরা কি বুঝছি এগুলাই। সো ইমোশনের কিওয়ার্ড এগুলো হচ্ছে কি কি, এই ফেমিনিস্ট মুভমেন্ট, অ্যাগ্রেসিভলি, ওমেন, সোর্স অফ ফিয়ার ইন ফিল্মস। আর কি স্টেক হোল্ডার কি, ফেমিনিস্ট মুভমেন্ট আর ওমেন অলরেডি চলে আসছে, এর বাইরে কি আর কোন স্টেক হোল্ডার আছে এই ডিবেটে রেলেভেন্ট? ভাই পুরুষদের সোসাইটিতে ওমেন বাদ দিয়ে ম্যান, ম্যান হইতে হুম? পারে। ম্যান ম্যান যেরকম মেন, হ্যাঁ মেন হইতে পারে, ইয়েস মেন এফেক্টেড হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হইতে পারে। আর একটা হইতে পারে না, ফিল্ম গুলার ভাই যে মুভি প্রডিউসার, যে বানায় এটা ডিরেক্টর, হইতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে মুভিটা বানায় ওরাও এখানে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার না? যারা বানাচ্ছে ওরা কিভাবে এফেক্টেড হচ্ছে, যারা ফান্ডিং করতেছে, যারা বানাচ্ছে, যারা অ্যাক্ট করতেছে, সবাই এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাই পারে তো ভাই ওভারঅল সোসাইটি, সোসাইটি কি এখানে স্টেক হোল্ডার হিসেবে ধরা যাবে? সোসাইটিকে স্টেক হোল্ডার ধরে লাভ নাই, তোমার যেটা দেখতে হবে সোসাইটির কারা স্টেক হোল্ডার। মানে সোসাইটি স্টেক হোল্ডার তো লিটারালি এভরি সিঙ্গেল মোশন, মানে এভরি সিঙ্গেল মোশন দ্যাট এক্সিস্ট ইন দ্য ডিবেট, ইন এনি ডিবেট, ওটা সোসাইটি স্টেক হোল্ডার। এখানে এটা এইভাবে চিন্তা করতে হবে যে সোসাইটির মধ্যে কারা এটা দ্বারা এফেক্টেড হবে, বুঝছো? জি ভাই। স্পেসিফিক হইতে হবে একটু এরকম অডিয়েন্স ভাইয়া যারা সোসাইটিতে এই মুভিগুলো দেখতেছে, এই মুভিগুলো থেকে লাইফ লেসন্স নিতেছে। এক্স্যাক্টলি, এই যে মুভিগুলো দেখতেছে লাইফ হচ্ছে এগেইন এটা তো অনেকে, এদের মধ্যে যারা নিচ্ছে এরা কারা? ওমেনরাই তো, মেনরাই তো। তো তুমি মেন ওমেন বললে আবার অডিয়েন্স কোন আলাদা করে বলতে হচ্ছে? এই জাস্ট অডিয়েন্সটা হচ্ছে একটা মেকানিজম, যে এই যে যারা দেখতেছে এফেক্টেড হচ্ছে, কিভাবে এফেক্টেড হচ্ছে, ওমেনরা এভাবে এফেক্টেড হচ্ছে, ম্যানরা এখান থেকে কি শিখতেছে, এটার কারণে ওমেনরা কিভাবে এফেক্টেড হচ্ছে, এভাবে করে আনবা, বুঝছো? এই মোশনটা ফেমিনিজমের অ্যাকচুয়াল গোলকেই তো হার্ম করে, রাইট? ওই তো এটা এখন ডিবেটেবল, এখন এটা আমরা ডিবেট করব, ঠিক আছে? ওটাতে আসতেছি, হ্যাঁ দ্যাট কুড বি অ্যান স্ট্র্যাটেজি ফ্রম অপোজিশন সাইড, ওকে? সো হ্যাঁ ওটা ওটা হচ্ছে তুমি একটা স্ট্র্যাটেজি হইতে পারে, বাট ওই তো এবার আসো, তাহলে এখন আমার এই জিনিসগুলোকে আমার ক্যারেক্টারাইজ করতে হবে, রাইট? এখন আমরা আসি,
তোমার এই যে ফেমিনিস্ট মুভমেন্টকে তুমি ক্যারেক্টারাইজ করবা, ফেমিনিস্ট মুভমেন্ট অনেক কিছু বলা যায় না, ঠিক আছে? এখন ফেমিনিস্ট মুভমেন্টে এই ডিবেটটাতে তোমাদের কি মনে, ধরো তোমরা গভর্নমেন্ট সাইড থেকে তোমার মনে হয় ফেমিনিস্ট মুভমেন্টের কি তোমার এই ডিবেটে প্রুফ করতে হবে, কি কি তুমি বলবা, তোমরা বলো। ফেমিনিস্ট মুভমেন্ট গুলা কেন হয়, এগুলাতে আমার সোসাইটির কি বেনিফিটস হইতাছে? হ্যাঁ, মানে ফেমিনিস্ট মুভমেন্ট কি চাই, ওকে ট্রু। এখন ধর ফেমিনিস্ট মুভমেন্ট তো অনেক কিছু চাই, ফেমিনিস্ট মুভমেন্ট ইকুয়াল রাইটস চাই, ওকে ইকুয়াল রাইটসটা আসলে কি? ইকুয়াল পে, ইকুয়াল লিগাল রাইটস, ইকুয়াল পার্টিসিপেশন, ইকুয়াল নাম্বারস ইন পজিশনস অফ পাওয়ার, অনেক কিছু। এখন তুমি তো সবকিছু বলবা না, কোনটা বলবা আর কোনটা বলবা না এটা কিসের বেসে ডিসাইড করবা? সেশনের শুরুতে যেটা বলছিলাম, এনিওয়ান? ভাই আই থিঙ্ক ভাই এখানে নারী অনেক দুর্বল এই জিনিসটা ভাই আমার সমাজে আর্গুমেন্ট এটার উপরে হবে ভাই নারী অনেক হ্যাঁ, আচ্ছা ভাই ভাইয়া মানে দাঁড়াও, তোমার কোশ্চেনটা নিচ্ছি, বাট ওই তো হ্যাঁ আমি যেটা চাচ্ছিলাম ওটা হচ্ছে ওই বললো যে কে বললাম, আমি বললাম না। ভাই নারী তুমি অনেক আচ্ছা ভাই থাকবো হ্যাঁ, মানে দাঁড়াও, এক যেটা সেকেন্ড, ভাই এক সেকেন্ড। বলতেছিলাম যে মানে নারী অনেক দুর্বল এই জিনিসটা সমাজে অনেক বেশি এস্টাবলিশ হয়ে গেছে এই ন্যারেটিভটা ভাঙ্গা আই গেছে এখানে আমার মেইন গোল নারীকে আমি স্ট্রং হিসেবে দেখাবো এটাই আই থিঙ্ক আচ্ছা, এগেন আমি বুঝতে পারছি। এই যে গ্যাস, এখন থেকে তোমাদের চেষ্টা করতে হবে কোনটা কি এটা বুঝা। তুমি যেগুলো তোমরা এগুলো যেগুলো দিচ্ছ এগুলো হচ্ছে ডিবেটের আর্গুমেন্ট, বুঝছো, বা ক্যারেক্টারাইজেশন। আমি আজ করছি হচ্ছে তোমার এই যে ফেমিনিস্ট মুভমেন্টটাকে যখন তুমি বলতেছো ডিবেটে ফেমিনিস্ট মুভমেন্ট বলতে আজকে আমরা XYZ বুঝতেছি, তুমি কিসের বেসে ডিসাইড করবা যে ফেমিনিস্ট মুভমেন্টে তুমি কোন কোন জিনিসগুলো বলবা? তুমি ডিসাইড করবা বেসড অন তুমি কি আর্গুমেন্ট রান করবা। তুমি তো এখানে গভর্নমেন্ট সাইড থেকে বুঝতেছো, ধরো এই যে তোমরা যেটা বললা যে এই যে নারীকে যে দুর্বল এই যে ন্যারেটিভটা এটাকে আমরা ভাঙতে চাই, ভেরি গুড আর্গুমেন্ট ফ্রম সাইড গভর্নমেন্ট, এটাই হয়তো আমি বলতাম। তো এইটাই হচ্ছে ধরো তোমার আর্গুমেন্ট হইতে পারে। তাহলে তুমি ফেমিনিস্ট মুভমেন্টকে যখন এই মোশনে গভর্নমেন্ট সাইড থেকে ক্যাটারাইজ করতেছো, তুমি বলবা ফেমিনিস্ট মুভমেন্ট সমাজে যখনই কোনো ওমেনদের এগেনস্টে স্টেরিওটাইপ ছিল, যখন নেগেটিভ কোনো আইডিয়া ছিল, ওরা ওগুলোকে ভাঙার চেষ্টা করছে কারণ এগুলো ওমেনকে এফেক্ট করে। এই যে তুমি ক্যাটারেশনটা দিলা এটা তোমার জন্য বেনিফিশিয়াল না? কারণ এরপর যখন তুমি এসে বলবা যে যে সমাজে নারীরা দুর্বল একটা আইডিয়া আছে এন্ড এটাকে আমার ভাঙার জন্য এই ধরনের স্টেপ নেওয়া লাগবে, এটা তোমার আর্গুমেন্টকে সাপোর্ট করতেছে, বুঝছো? এই আর্গুমেন্ট আসবে অনেক পরে। তুমি আগে যখন ডিবেট শুরু করবা, শুরুতে তুমি বলবা যে আজকে ডিবেটে আমরা ফেমিনিস্ট মুভমেন্ট বলতে কি বুঝতেছি। আর ফেমিনিস্ট মুভমেন্ট হচ্ছে এমন একটা মুভমেন্ট যেটা ওমেনদের ইকুয়াল রাইটসের জন্য ফাইট করে। ওরা সবসময় ওমেনদের এগেইনস্টে যত স্টেরিওটাইপ ছিল, নেগেটিভ আইডিয়া ছিল, এগুলোকে ওরা ডিসমেন্টেল করার চেষ্টা করছে, কারণ এগুলো ওমেনকে বাজেভাবে এফেক্ট করে এন্ড ক্ষতির সম্মুখীন করে। এন্ড তারপর তুমি অন্য ক্যারেক্টারেশন বলে দাও। এরপর তুমি যখন পরবর্তীতে আর্গুমেন্টেশনে যাবা যে তাহলে আজকে ডিবেটে আমাদের এই যে অ্যাগ্রেসিভলি এগুলো সাপোর্ট করে লাভ কি, আমাদের ওমেনদের এগেইনস্টে যে নেগেটিভ স্টেরিওটাইপ গুলো আছে ওগুলোকে ভাঙতে পারবো, যেমন এই যে নারীরা দুর্বল, বুঝছো? আর্গুমেন্ট পরে আসবে, কিন্তু ক্যারেক্টারেশন তুমি কি বলবা যে এই যে ফেমিনিজম ওমেনদের এগেইনস্টে স্টেরিওটাইপ গুলোকে ব্রেক করে। বুঝতে পারছো ক্যারেক্টারাইজেশনে কি আসবে? তোমাদের জন্য কি একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে কথাবার্তা? ভাইয়া যারা হচ্ছে ফিল্মস ক্রিটিসাইজ করে তারা কি এখানে একটা ক্যারেক্টারাইজেশনের স্টেক হোল্ডার হিসেবে থাকতে পারে? তোমার ওখানে অনেক ইকো হয়েছে। ভাইয়া একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, লাস্ট যে কোশ্চেন করছো তুমি আচ্ছা এই আচ্ছা, ভাইয়া তুমি একটু মিউট করো। হ্যাঁ, সরি থ্যাংক ইউ। তুমি একটু আমাকে টাইপ করে দিতে পারবা, কারণ তোমার ওখানে অনেক ইকো হচ্ছে, এই জন্য আমি কথা শুনতে পারতেছি না। ঠিক আছে? আর একটা মেয়ে কোশ্চেন করছে, আমি আসলে পাই নাই, ও একটু বলো তো আবার। ভাইয়া আমি বলছিলাম যে যারা হচ্ছে ফিল্মস ক্রিটিসাইজার বা ফিল্ম নিয়ে হুম, ক্রিটিসাইজ করে তারা কি ক্যারেক্টারাইজেশনের স্টেক হোল্ডার হিসেবে থাকতে পারে? বলতে পারো যদি তোমার মনে হয় তোমার সামনে কোনো আর্গুমেন্ট আছে যেখানে ওকে তুমি কাজে লাগাতে পারবা, তুমি এটা আনতে পারো। ধরো ধরো লেটসে তুমি বলতে চাচ্ছ এই, চলো এটা স্পেশালি কাজে আসবে কার জানো, এই মোশনে এটা গভর্নমেন্টের কাজে আসবে ভালো, কারণ হচ্ছে অপোজিশন বলবে না যে এই যে পোর্ট্রিয়াল
এই সোর্স অফ ফিয়ার এটাকে আসলে মানুষজন নেগেটিভলি নিয়ে নিবে, এটা নেগেটিভলি নিয়ে উল্টা আরো বাজে মেসেজ পাবে, খারাপ মেসেজ পাবে, এটা বলতে পারে সাইড অপোজিশন যে এটা আমরা সমর্থন করি না, বিকজ সোর্স অফ ফিয়ার দেখাইতে গিয়ে মানুষ মেয়েদেরকে আরো ইভিল হিসেবে নিতে পারে। এখানে তোমরা গভর্নমেন্ট থেকে বলতে পারো যে একটা স্টেক হোল্ডার আছে এই ডিবেটে যে এটা প্রিভেন্ট করতে পারবে, সেটা হচ্ছে ফিল্মের ক্রিটিসাইজ যারা করে, হ্যাঁ ফিল্ম ক্রিটিক্স যারা আছে, এই ক্রিটিকরা কিন্তু একটা ফিল্ম নিয়ে অপিনিয়ন পিসেস লিখে যেগুলো অনেক ছড়ায়। সো একটা মুভি নিয়ে যার হচ্ছে যে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে এটা নিয়ে কিন্তু যদি অ্যাকচুয়ালি খারাপ কিছু হয় ওরা হচ্ছে এটা কল আউট করতে পারবে এন্ড খারাপ ফিল্মগুলোকে প্রিভেন্ট করতে পারবে। সেকেন্ডলি কোনটা যদি আসলে ভালো কিছু বুঝতে চাই বাট ওটাতে কনফিউশনের সুযোগ থাকে, এটা ওরা ক্ল্যারিফাই করতে পারবে, কজ ওরা তো এক্সপার্ট এন্ড ওদের রিচ আছে এটা, বুঝছো? So যদি তোমার মনে হয় তুমি এটা কাজে লাগাতে পারবা, তোমার আর্গুমেন্টে কাজে আসবে, তাহলে বল। হ্যাঁ তারপর ভাই তুমি কি টাইপ করছো? হ্যাঁ বি বি 327 তুমি এখন আস করতে পারো। ভাইয়া একটা কোয়েশ্চেন আছে যে এখানে আমরা যে ক্যারেক্টারাইজেশন আর আর্গুমেন্টস দিই, এখানে ক্যারেক্টারাইজেশন আর আর্গুমেন্টস এর মধ্যে পার্থক্য কি, আর দুইটা কিভাবে আমরা দিব? হ্যাঁ হ্যাঁ এইটাই বলতে চাচ্ছি, তোমার আর্গুমেন্ট দেওয়ার জন্য তোমার আর্গুমেন্টের আগে কিছু সেট আপ দিতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ধরো আর্গুমেন্ট হচ্ছে যে সমাজে একটা আইডিয়া আছে নারীরা দুর্বল, এটা আমার ভাঙতে হবে, এটা তোমার আর্গুমেন্ট। হ্যাঁ এখন এই যে সমাজে নারীরা দুর্বল এটার সাথে এটা কিভাবে আছে, বা এই যে ফেমিনিজম মুভমেন্ট যে এই ধরনের এই আইডিয়াকে ভাঙার জন্য চেষ্টা করে, এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা তুমি ক্যারেক্টারাইজেশনে দিবা, এরপর তুমি গিয়ে আর্গুমেন্টে বলবা যে কিভাবে এই ধরনের ইমোশনে যে সলিউশনটা আমি নিছি, সেটা হচ্ছে যে ওমেনদেরকে একটা সোর্স অফ ফিয়ার হিসেবে দেখানো, এটা কিভাবে ফেমিনিজমের গোলটাকে ফুলফিল করতে পারে, হুইচ ইজ তোমার আর সমাজে নারীদের এগেনস্টে খারাপ আইডিয়াকে ডিসপ্রুভ করা। সো ব্যাকগ্রাউন্ড যেটা, আর্গুমেন্টের কনটেক্সট যেটা, তোমার যেটা আগে বলা লাগবে যাদের বুঝতে যে তুমি যেটা বলতো সেটা কোত্থেকে আসতেছে, ওটা তুমি দিবা ক্যারেক্টারাইজেশনে। এরপর তুমি গিয়ে ইম্প্যাক্ট গুলা বা কিভাবে এটা হবে ওটা তুমি প্রুফ করবা হচ্ছে মেকানিজম গুলো হচ্ছে আর্গুমেন্টেশনে, বুঝছো? এন্ড এটা ট্রু যে তুমি অনেক আর্গুমেন্ট আছে, একটু শেষ করি, অনেক মোশনস আছে, অনেক আর্গুমেন্ট আছে যেখানে হচ্ছে তুমি যদি অ্যাকচুয়ালি প্রপারলি ক্যারেক্টারাইজ করতে পারো, তোমার আসলে পরবর্তীতে আর খুব বেশি কাজ থাকে না, খুবই কম কাজ থাকে, এরপর আর্গুমেন্টেশনে গিয়ে তুমি অনেক কম কিছু করে বলে চলে আসতে পারো। মানে ভাই আর্গুমেন্ট মানে ক্যারেক্টারাইজেশন আর্গুমেন্টস এর হিস্টোরি কিভাবে বুঝাবো, মানে ওই আর্গুমেন্টসটা কিভাবে আমার হেল্প করবে ওইটাই। এটাই হ্যাঁ, মানে যে তথ্যগুলো দিলে, যে ব্যাকগ্রাউন্ড গুলো দিলে তোমার আর্গুমেন্টের জন্য কাজে আসবে ওটা। তাহলে যে ফেমিনিজম স্টেরিওটাইপ ভাঙে, এটা একটা তথ্য, একটা হিস্ট্রি, একটা ইনফরমেশন যেটা তোমার আর্গুমেন্টে কাজে আসবে, এটাই আর কি। ওকে হ্যাঁ, স্পেস টেলস বলো। ভাইয়া এখানে অপোনেন্ট হিসেবে আমরা যেহেতু সোর্স অফ ফিয়ার এটা মানে ক্যারেক্টারাইজেশনে আমরা পাওয়ারটাকে আনতে পারবো না, লাইক ওমেনদের পাওয়ারটাকে মেইনলি পোর্ট্রে করা দরকার বা এরকম টাইপের থিংটাকে আমরা ক্যারেক্টারাইজেশনে আনতে পারবো না। সোর্স অফ ফিয়ারে হ্যাঁ আনতে পারবা, আনতে পারবা। হ্যাঁ আচ্ছা আমরা একটু মুভ করি, হ্যাঁ সোর্স অফ ফিয়ারে আসি, গুড কোশ্চেন। সো এবার আমরা তারপর অ্যাগ্রেসিভলি আসি, ধরো ঠিক আছে। আচ্ছা আরিয়ান আমি এটা শেষ করে তারপর কোশ্চেন গুলো নিই, হ্যাঁ না হয় আবার শিওর শেষ হবে না শিওর আজকে। শিওর। হ্যাঁ সো এই যে অ্যাগ্রেসিভলি বলতে এবার ডিপেন্ড করে তুমি গভ নাকি অফ। গভ হলে তুমি বলবা অ্যাগ্রেসিভলি মানে হচ্ছে আমি সব জায়গায় প্রমোট করব, ফেমিনিজমের সব প্ল্যাটফর্মে আমি লেখালেখি করব, আমি এটাকে আপলোড করব, তোমার প্রমিনেন্ট ফেমিনিস্টরা এটাকে সাপোর্ট করবে, ফেমাস ফেমিনিস্ট সেলিব্রিটিরা এই ধরনের রোলগুলোতে অ্যাক্ট করবে, এবং ক্রিটিকরা বা অন্যরা মিডিয়াগুলো হয়তো এগুলোকে সেলিব্রেট করবে, এটা হয়তো অ্যাগ্রেসিভলি পুশ দেয়া, ঠিক আছে। তারপর হচ্ছে যে তুমি চাইলে গভ থেকে একটু বার্ডেন কমও নিতে পারো, যে আমরা হয়তো বা হচ্ছে তোমার যেসব মুভি অনেক বেশি প্রবলেমেটিক এগুলো হয়তো বা আমরা প্রমোট করবো না, তুমি এভাবে করে বলতে পারো। তখন অপোজিশনে সেটা আবার কল আউট করতে পারে যে তুমি হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট যে কোন সোর্স অফ ফিয়ার প্রবলেমেটিক আর কোন সোর্স অফ ফিয়ার প্রবলেমেটিক না, কোন ক্যারেক্টার প্রবলেমেটিক আর কোন ক্যারেক্টার প্রবলেমেটিক না, যেখানে দুইটাই সোর্স অফ ফিয়ার, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে তোমার রিপোর্ট বলতে হবে আর কি, যে অপোজিশন ধরো চ্যালেঞ্জ করবে। তো এইভাবে দুইটা সাইডে চেষ্টা করবে অ্যাগ্রেসিভলি তাকে এমন ভাবে ক্যারেক্টারাইজ করা যাতে ওদের বেনিফিট হয়। তারপর ধরো ওমেন, এখন ওমেন জাস্ট বললে হবে না, এখানে চিন্তা করো কোন টাইপ অফ ওমেন এখানে এফেক্টেড হবে। যারা প্রিভিলেজ সেলিব্রিটি ওরা হয়তো এখানে এফেক্টেড হবে না, ওয়ার্কিং ক্লাস ওমেন বা আশেপাশে একটা ওমেন যে কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ডে আছে, ফ্যামিলিতে আছে, ওরা বেশি এফেক্টেড হবে, ঠিক আছে। এটাই। আর হচ্ছে যে এইভাবে করে চিন্তা করো তাহলে ওমেনের মধ্যে কারা এবং কিভাবে। এখানে ওমেনটা আবার ভিকটিম ওই যে বলছিলাম প্রবলেম বেনিফিশিয়ারি, প্রবলেম ভিকটিম, এখানে ওমেনটা ভিকটিমও, এখন ভিকটিম কিভাবে এক্স্যাক্টলি ওটা বলো। তারপরে ওমেনকে অডিয়েন্স হিসেবেও দেখো,
তোমরা অডিয়েন্স আলাদা আনতে চাইছিলে, আলাদা আনার দরকার নাই। ওমেন ফেমিনিস্ট মুভমেন্ট মেনের মধ্যে চলে আসছে, ঠিক আছে? তারপর দেখো, ঠিক আছে, তারপর দেখো, আচ্ছা, আহ, আমি শেষ করি, হ্যাঁ, একটু ওয়েট করো, হ্যাঁ, সরি, ইকো হচ্ছিল তো। সো সোর্স অফ ফিয়ার ইন ফিল্মস, সোর্স অফ ফিয়ার ইন ফিল্মস বলতে, হ্যাঁ, এখন এটা একটা কোশ্চেন হতে পারে এক্স্যাক্টলি কি। এখন গফ থেকে তোমার চেষ্টা করতে হবে যত সেফ খেলতে পারো, অফ থেকে বলতে হবে না এটা খুবই খারাপ। এখন সোর্স অফ ফিয়ার কিন্তু নেসেসারিলি ভিলেন না, যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, ঠিক আছে? এখন হ্যাঁ, ভিলেনও হইতে পারে ভিলেন। এখন তুমি আবার গফ থেকে এটাও করতে যেও না যে সোর্স অফ ফিয়ার মানে ভিলেনই না, জাস্ট হিরো বাট ভয় পাবে। এটা কিন্তু খুবই সফট বাটন। সো এই ডিবেট আই থিঙ্ক একদম শুরুর দিকে কেউ সেশনে কোশ্চেন করছিলা যে ভাইয়া হোয়াট ইফ একটা সাইড খুব আনফেয়ার ক্যারেক্টারাইজেশন করে। ধরো এখানে গভর্নমেন্ট সাইড যদি এই ক্যারেক্টারাইজেশনটা করে যে সোর্স অফ ফিয়ার বলতে আমরা ভিলেন বুঝাচ্ছি না, কারণ ভিলেনরা তো খারাপ নেসেসারিলি, তো আমরা এরকম কোনো খারাপ কাজ প্রমোট করাবো না, আমরা কোনো খারাপ কাজ করাবো না ক্যারেক্টারটাকে দিয়ে, আমরা ভালো কাজই করাবো, কিন্তু একটা ফিয়ার ওয়েতে, মানে দেখাবো যে মুভিতে বাকি লোকে ফিয়ার করে, ও ভালো কিন্তু তাও ওকে ভয় পায় মানুষজন, হয়তো বা যারা ভিলেন ওরাই ভয় পায়, ঠিক আছে? তো এখন ধরো তুমি গভর্নমেন্ট থেকে এই ধরনের একটা ক্যারেক্টারাইজেশন করলা, এইটা হয়তো বা লজিক্যাল, কিন্তু এটা তুমি আসলে এটা দিয়ে ডিবেট জিততে পারবে না। বিকজ এটা যদি তুমি ক্যালকুলেশন ধরো, তাহলে এখানে অপোজিশনে ডিবেট করার কিছুই নেই। অপোজিশন তাহলে বলবে এটা কি? সো এই ধরনের জিনিসপত্রকে আমরা বলি স্কোয়ারেলিং বা ডিবেটটাকে ন্যারো করা। এগুলো আসলে এমনি তো জাজরা তো পছন্দ করে না। অ্যাজ অপোজ টু এখন ধরো তুমি অপোজিশন, তুমি এসে বলবা এখানে দুইটা ওয়ে আছে অপোজিশনকে কল আউট করার। নাম্বার ওয়ান, তুমি এটাই বলবা যে ইফ অপোজিশন হচ্ছে খুবই সেফ খেলতেছে, এটা ওরা জাস্ট বলতেছে কি আমরা সোর্স অফ ফিয়ারের ভালো দিকগুলো দিব, কিন্তু ওরা খারাপ দিকগুলো ডিফেন্ড করতেছে না, ওদের এই পাওয়ারটা নাই ডিবেটে টু চুজ যে কোন ধরনের সোর্স অফ ফিয়ার নিয়ে ওরা ডিবেট করবে। সেকেন্ডলি তোমরা বলবা যে অপোজিশন গভর্নমেন্ট সাইড যদি সোর্স অফ ফিয়ার বলতে শুধু এটাই বুঝে যে আমার মানে ভালো রোল, হিরোইক রোল গুলাই একটা সোর্স অফ ফিয়ার হিসেবে দেখাবো, আসলে গভর্নমেন্ট তাহলে যে বেনিফিট গুলো চাচ্ছে ওগুলো হবে না। এটা কিন্তু খুবই কমন একটা মিস্টেক মোস্ট টিমস করে। ওরা বার্ডেন কমাইতে গিয়ে, রিবাটাল দিতে গিয়ে নিজের আর্গুমেন্টের ক্রেডিট কমাই ফেলে। এখন তুমি গভর্নমেন্ট থেকে যদি বলো যে সোর্স অফ ফিয়ার বলতে আমি বুঝাচ্ছি শুধুমাত্র ভালো ক্যারেক্টার, যে আলটিমেটলি ভালো কিন্তু একটা মানে মানুষ ভয় পায়, তাহলে তুমি গভর্নমেন্ট সাইড থেকে যে বেনিফিট গুলো চাচ্ছ ওগুলো কিন্তু হবে না। তুমি কি চাচ্ছ? তুমি ওই যে নারীরা দুর্বল এটা ভাঙতে চাচ্ছ। তুমি চাচ্ছ মেনরা নারীদেরকে একটু ভয় পাক, যে না, নারীদেরকে আমি অত্যাচার করে পার পাবো না, আমার রিপারকাশন ফেস করা লাগবে, আমার ব্যাকলেশ ফেস করা লাগবে। তুমি যদি এগুলো চাও, আবার এটাও বলো যে না, দিন শেষে আমি নারীকে হিরো হিসেবে দেখাবো, ভালো হিসেবে দেখাবো, দুইটা কিন্তু একসাথে হবে না। তোমার ইম্প্যাক্টের জন্য তোমার কিছু ক্যারেক্টার এমন দেখাতে হবে যে না, এটা চাইলে খারাপ হতে পারে, এন্ড ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অফ দ্যাট। মানে গভর্নমেন্ট যে ইম্প্যাক্ট চাচ্ছে এটার জন্য ওর এটা এই বার্ডেনটা ওর নিতেই হবে, যে হ্যাঁ কিছু মুভিতে আমি আসলে খারাপ হিসেবে দেখাবো, খারাপ কাজই করবে না এটা, কিন্তু মানুষ ভয় পাবে। বুঝছো? তো তুমি অপোজিশন চাইলে, অপোজিশন থেকে চাইলে এইভাবে কল আউট করতে পারো যে গভর্নমেন্ট যে এত সফট বার্ডেন নিচ্ছে, এত আনফেয়ার ক্যারেক্টারাইজেশন করতেছে, এটা ফেয়ার না। বিকজ এটা হইলে ওরা যে যেটা চাচ্ছে, ওরা যে রিয়াকশন চাচ্ছে, ওরা যে ইম্প্যাক্ট চাচ্ছে, ওইটাই হয় না। বুঝতে পারছো? হ্যাঁ, কোশ্চেন থাকলে এবার বলো। আচ্ছা ভাই, এই ডিবেট রিলেটেড একটা কোয়েশ্চেন ছিল মানে মোশনটা নিয়ে। হ্যাঁ, বলো। ভাই আমার কোয়েশ্চেনটা হইলো মানে মানে ইভেন ইফ কেস গভর্নমেন্টের সব কথা সত্যি হয়, হয়তো বা এই জিনিসগুলো ছড়ানো দরকার, স্টিল জিনিসটা এরকম হয় না যে সোসাইটিতে তো এরকম এক ধরনের ন্যারেটিভ স্টিল তখন চলে আসবে যে এগুলো আসলে শুধুমাত্র সিনেমাতেই সম্ভব, সিনেমা কখনো বাস্তবে হয় না। অর্থাৎ সিনেমাতে তো অনেক মানে অনেক অতিপ্রাকৃত জিনিস হয়, তো এই জিনিসটা শুধু সিনেমাতেই সম্ভব, বাস্তবে কখনো এটা ওয়ার্ক করবে না, বা এটা সিনেমা বইলে শুধু এরকম। এই পয়েন্টটাকে কেমনে আপনি ভাঙবেন? এটা এই এই যে তুমি চিন্তা করো, যে টিম বলতেছে এটা খালি সিনেমাতে হয়, ওই টিমের তো এই ডিবেটের কোনো মানে নাই। বিকজ দুইটা সাইডে এই ডিবেটটা সিনেমা নিয়েই, কেউ সিনেমার বাইরে ডিবেট করতেছে না। এমন তো না যে তুমি ডিবেট করতেছো আমি কি ওমেনকে বাস্তবে সোর্স অফ ফিয়ার হিসেবে দেখাবো নাকি সিনেমাতে সোর্স অফ ফিয়ার হিসেবে দেখাবো। ওইখানে তুমি আর্গুমেন্ট আনতে পারো যে সিনেমা তো কেউ কেয়ার করে না, বাস্তবে করাইতে হবে। কিন্তু ডিবেটটা সিনেমা নিয়েই, তাহলে তুমি যদি সিনেমা নিয়ে ডিবেটে এসে বলো যে সিনেমা ম্যাটার করে না, তাহলে তো আসলে তোমার সাইডের আর্গুমেন্টও দাঁড়াচ্ছে না। তো তুমি কি বলবা যে না, এটা দেখে মানুষ আরো খারাপ ভাবে এফেক্টেড হবে? তাহলে তুমি প্রথমে বলছো সিনেমা সিনেমা ম্যাটার করে না, আবার পরে এসে বলতেছো যে এটা দেখলে মানুষ নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হবে। দুটো তো কন্ট্রাডিক্টরি। বুঝতে পারছি ভাই। বুঝছো? এটাই, এই যে এগুলো একটু খেয়াল রাখতে হবে যে কখন আমি নিজেই কন্ট্রাডিক্ট করতেছি বা অপোজিশন কখন কন্ট্রাডিক্ট করতেছেন, এটাই কল আউট করতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন?
আচ্ছা ভাইয়া, আমি যখন স্টেক হোল্ডার ক্যারেক্টারাইজেশন করব, তখন কি আমি এটা ডিবেটের শুরুতে করব নাকি আর্গুমেন্ট দেওয়ার সময় ওই স্টেক হোল্ডার হ্যাঁ, ক্যারেক্টারাইজেশন আচ্ছা, করব? এটা একটা গুড কোয়েশ্চেন, আমি আনসার করে দেই। ট্রাই টু ডু আগে, বিকজ তুমি যদি শুরুতে প্রপারলি করে ফেলতে পারো, পরে তুমি যতবার আর্গুমেন্ট দিবা তোমার বারবার রিপিট করতে হবে না। এন্ড হচ্ছে তখন জাজের মাথায় একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে তোমরা কোত্থেকে ডিবেট করতেছো। তবে যদি চাও তোমরা আর্গুমেন্টের আগেও দিতে পারো, কোনো একটা স্টেক হলে যদি তোমার মনে হয় শুধু এই আর্গুমেন্টের জন্য লাগবে, তুমি চাইলে ওটার আগেও দিতে পারো, ওটা সমস্যা নেই। চাইলে সবকিছু একসাথে করে ডিবেটের শুরুতে বলে দিতে পারো, অথবা চাইলে পরেও করতে পারো আর্গুমেন্টের সাথে সাথে, ওটা তোমার উপর। বাট জাস্ট মেক শিওর যেটা যেটা ক্যাটারাইজ করতে হবে ওটা যাতে ক্যাটারাইজ করো, এটাই। ওকে ভাই। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে ক্যারেক্টারাইজেশন বেসিক্যালি আমি যে ফ্যাক্টটা বলতেছি, আর হচ্ছে ফ্রেমিং হচ্ছে যে আমি ওটাকে কিভাবে হচ্ছে লাইক পার্সুয়েসিভলি জাজের কাছে বলছি, রাইট? হ্যাঁ বলতে পারো, হ্যাঁ বলতে পারো, বাট ওই তো ক্যারেক্টারাইজেশনও তোমার পার্সেসিভ হইতে হবে। সো ফ্রেমিং এর একটা পার্ট হচ্ছে ক্যারেক্টারাইজেশন। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, যে আগে কোশ্চেন করছিল তোমার কি আর কোনো ফলো আপ কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যে বলছিল বলো, একটা কোশ্চেন আছে বলো। ভাইয়া, এক এক সময় ডিবেটে হয় না, আমি নিজেকে ওইখানে যে আমি মোশনে একটা জিনিস বলতেছি, ওইখানে আমি নিজেকে স্টেক হোল্ডার বা একটা অ্যাক্টর মোশনে আমি নিজেকে ওই অ্যাক্টর হিসেবে একটা ফ্রেমিং বা হুম বলতে চাইতেছি, যদি আমি ওইখানে থাকতাম বা স্পিকার ওইখানে থাকতো তাহলে ও কি করতো, বা এখানে ক্যারেক্টারাইজেশনটা কিভাবে হেল্প করতে পারে? হুম আচ্ছা, এবার চিন্তা করো, তুমি একটা অ্যাক্টর, ধরো লেটসে তুমি একটা এই যে একটা বাংলাদেশি শিক্ষার্থী, এটাই। তুমি এবার নিজেকে ইমাজিন করো একটা বাংলাদেশি শিক্ষার্থী, ও কি কি চাই, ওর কি কি প্রায়োরিটিস, ওর গোলস কি কি। ও একটা ক্যারিয়ার চাই, ও ফ্যামিলি চাই, ও প্রপার ফ্যামিলি লাইফ চাই, ওয়ার্ক লাইফ ব্যালেন্স চাই। ও হচ্ছে যে লাইফে কিছু সার্টেন ড্রিম ফুলফিল করতে চাই, লাইক বিদেশ যাওয়া, ওর আই ডোন্ট নো ট্যুর দেয়া, অথবা একটা গাড়ি কিনা, একটা বাড়ি কিনা। ঠিক আছে, তো এইভাবে এগুলোই তো ক্যারেক্টারাইজেশন, যে একটা অ্যাক্টর কি কি চাইতে পারে। তারপর তোমার ধরো এখানে হচ্ছে এখন এখন ডিবেট ধরো মারামারি হবে যে কোনটা বেশি চাই, ও কি ওর ফ্যামিলিকে বেশি চাই নাকি ওর টাকা বেশি চাই। অনেক মোশন থাকে এরকম, যে একটা অ্যাক্টর আসলে কি চাইবে, ওকে যেখানে টাকা পয়সা বেশি ওখানে যাবে, নাকি ও ফ্যামিলি বা হ্যাপিনেস যেখানে বেশি ওখানে যাবে, এরকম অনেক মোশন থাকে না। সো ওখানে হচ্ছে তুমি বলতে পারো যে হ্যাঁ আচ্ছা, তাহলে এখন কোনটা বেশি লাইকলি, এইখানে তোমার আসবে কি ক্যারেক্টারাইজেশন। তুমি এখানে বলবা যে ও মোর লাইকলি ওর টাকাটা চাইতে পারে, বিকজ ওর ফ্যামিলি, ছোটবেলা থেকে আমাদের কি যারা অ্যাডোলসেন্স থাকি আমাদের কাছে মনে হয় যে আমার ফ্যামিলি ইজ বিং আনফেয়ার টু মি। ওই জায়গা থেকে আমার মনে হয় যে আই হ্যাভ টু ডু সামথিং ইন মাই লাইফ, আমাদের ড্রিমস থাকে, ওই ড্রিমটা আমার জন্য মোর ইম্পর্টেন্ট। এট দ্য সেম টাইম আমি যদি সেকেন্ডলি তুমি এটাও বলতে পারো যে আমি যদি টাকা পয়সা কামাতে পারি আমি তো ফ্যামিলিকে খুশি রাখতে পারবো। তো উইন উইন, ঠিক আছে। সো এটা হচ্ছে কি ক্যারেক্টারাইজেশন এক ধরনের, যে এই অ্যাক্টরটা আসলে কি চাই। তারপর তুমি অন্য সাইডে হলে তুমি উল্টাটা বলবা, না তুমি বলবা যে না আমি ফ্যামিলি বা হ্যাপিনেস চাই, বিকজ আলটিমেটলি আমার টাকা কামানোর গোল হচ্ছে লাইফে হ্যাপিনেস চাওয়া। তো আমি যদি অন্য কোনো ভাবে হ্যাপিনেস পাই, ওইটাই আমার বেশি খুশি হওয়া উচিত। বুঝছো, অ্যাক্টর মোশন এইভাবে ক্যারেক্টারাইজেশন আছে যে আসলে অ্যাক্টর চাইটা কি এন্ড কোনটা ওর কাছে বেশি ম্যাটার করে। এই জায়গাটা তুমি প্রুফ করবা ক্যারেক্টারাইজেশন দিয়ে, যে অ্যাক্টরের জন্য কোনটা রেলেভেন্ট, কোনটা এক্সক্লুসিভ, কোনটা মোর ইম্পর্টেন্ট। এটা তুমি ফ্রেমিংও বলতে পারো, অনেস্টলি সেম। এই যে এই জায়গায় এসে ফ্রেমিং আর ক্যারেক্টারাইজেশন ইজ জাস্ট সেম, দুটোর মধ্যে ডিফারেন্স নেই। ঋদ্ধিমান বল। ভাই, বিপি ডিবেটে ফ্রেমিং আর ক্যারেক্টারাইজেশনের ইম্পর্টেন্ট কতটুকু, আর কোনটা বেশি ইম্পর্টেন্ট? সব রকম ডিবেটে ফ্রেমিং ক্যারেক্টারেশন দুইটাই ইম্পর্টেন্ট। এই তো মানে তুমি এখানে কোনটা বাদ দিতে পারবে না, বুঝছো। মানে এখানে তোমার বুঝতে হবে আর কি যে কোনটা করতে হবে। অনেস্টলি মানে তোমরা এইটা মানে তোমরা আজকে যা শিখেছি এগুলো তোমরা ফ্রেমিং এর একটা পার্ট ধরে নাও। ধরো আজকে সেশন হচ্ছে ফ্রেমিং পার্ট 1, এটা নামে দিছি আর কি ক্যারেক্টারাইজেশন। সো এটা মাস্ট করতে হবে। বিপি ডিবেটে বলো, এপি ডিবেট বলো, যে কোনো ডিবেটে এটা জাস্ট ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে মাস্ট নেসেসারি। তুমি কোনো ডিবেট জিততে হলে যে সাইডে থাকো যেখানে থাকো তোমার এটা করতেই হবে। ক্লোজিং হোক, ওপেনিং হোক, গভ হোক, অফ হোক, করতেই হবে। এটা তোমরা মাস ধরে নিয়ে আগাবা এখন থেকে। বুঝছো?
আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ভাইয়া আমরা যে ডিবেট করি এখানে যে জাজরা আমাদের নাম্বার গুলা ক্যাটাগরি করে, ভাইয়া এখানে তো আমরা যদি সবগুলা স্ট্রাকচার ঠিক করে, আমরা যদি আমাদের বডি স্ট্রাকচার, তারপর আমাদের যে ডিবেটের স্ট্রাকচার সবগুলা আমরা গ্রামার মেনটেন করে তারপরও যদি স্পিচ দিই, তাহলে আমরা একটা ভালো নাম্বার কেন পাই না? আর কোন কোন বেসিসে নাম্বার কাটা হয় আর নাম্বার দিয়ে হয়? এটা আসলে একটু টাফ টু আনসার, এটা ডিপেন্ড করে। তো এখন আমি তো তোমার ডিবেট গুলো শুনি নাই, আই ক্যানট রিয়েলি আনসার ইট। কোন জাজ কিভাবে জাজ করতেছে এন্ড কিসের বেশি করছে এখানে আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, ঠিক আছে? মানে ডোন্ট গেট অফেন্ডেড, বাট তোমরা এখন এমন স্টেজ অফ ক্যারিয়ারে আসো। এখন একটা জিনিস ট্রু, সার্কিটে অনেক ব্যাড জাজেস আছে, এটা ট্রু, এটা আমি এগ্রি করবো, ঠিক আছে? মোস্ট জাজেস আর ব্যাড জাজেস, কিন্তু ডোন্ট ট্রাই টু থিঙ্ক যে জাজ ভুল, ট্রাই টু থিঙ্ক যে তুমি ভুল, ইভেন ইফ দ্য জাজ সাউন্ডস আনরিয়েলিস্টিক। সো তোমার চিন্তা করতে হবে আমি এত ভালো ডিবেট করব যে ইভেন এ ব্যাড জাজ উইল বি কনভিন্সড বাই মাই আর্গুমেন্ট। বিকজ তোমরা এখন একটা এমন একটা ফেজে আসো তোমাদের ক্যারিয়ারের, তোমরাও আসলে জানো না তুমি ঠিক নাকি তুমি ভুল। অনেক ডিবেট তোমাদের মনে হচ্ছে আমি আসলে জিতি, বাট তোমরা আসলে জিতো না। অনেক ডিবেট তোমার মনে হতে পারে যে না তুমি জিতো, হয়তো বা তুমি আসলে জিতো, জাজ হারাই দিছে, বাট ইউ ডোন্ট নো এন্ড দেয়ার ইজ নো ওয়ে টু নো, রাইট? আসলে কি তুমি জিতছো, আসলে ভালো করছো, নাকি হচ্ছে আসলে তুমি খারাপ করছো, তোমার মনে হচ্ছে তুমি ভালো করছো। সো বেটার ট্রাই টু থিঙ্ক যে না আমি ঠিক। এখন এটা একটা সলিউশন ইজ ট্রাই টু ডু গুড টুর্নামেন্টস। টুর্নামেন্টস যেখানে হচ্ছে যে ডিবেটার্সরা এজকোর্স যারা আছে দে আর মোর রিসেন্ট ডিবেটার্স এন্ড হচ্ছে মোটামুটি ভালো, যারা তুমি রেপুটেশন আছে সার্কিটে ভালো, আজ দেন যে সিনিয়র থেকে যে কি ভালো নাকি ভালো না, ওই জায়গা থেকে বুঝে শুনে যাও এন্ড ট্রাই টু ডু টুর্নামেন্টস লাইক দ্যাট, যেটা তুমি জানো যে এটার কোডটা তুমি ভালো, তুমি চিনো, ইউ ক্যান ট্রাস্ট দেম, ঠিক আছে? আর না চিনলেও যেই জাজ করুক, ইভেন ইফ ইউ ফিল লাইক ইটস এ ব্যাড জাজ, ট্রাই টু টেক দেয়ার ফিডব্যাক, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার পার্সপেক্টিভ, এন্ড ওটার বেসিসে হচ্ছে তুমি ডিবেট করা ট্রাই করো আর কি, যে না আই এম রং, দে আর রাইট, এখন হাউ ডু আই কনভিন্স দ্যাম এজ ওয়েল। বুঝছো? তো মানে এটাও আমারও এই প্রবলেমটা হইতো, আমিও বড় ভাইদেরকে এই কোয়েশ্চেনটা আস্ক করতাম যখন ডিবেট স্টার্ট করছি যে ভাই জাজ হারাই দিছে। তো ভাই বলছে যে দেখ, হাউ ডু ইউ নো জাজ হারাই দিছে? ট্রাই টু থিঙ্ক যে না আমারই দোষ, ইউ উইল ডেভেলপ এ লট, এন্ড এটা ট্রু। ওই অ্যাটিটিউডটা আমার মধ্যে ইনস্টিল করার পর থেকে আমি পার্সোনালি ডেভেলপ করছি। সো এটা হচ্ছে চেষ্টা করো ট্রাই টু থিঙ্ক যে না জাজ ঠিক, আমি ভুল। আর স্কোরের ব্যাপারটা আসলে ডিপেন্ড করে জাজমেন্ট জাজ টু জাজ, কার ভালো লাগছে কার খারাপ লাগছে। স্ট্রাকচার তোমরা চাইলেও এখন পুরোপুরি ম্যানেজ করতে পারবে না, বাট কিপ ট্রাই। মানে দ্যাট ডাজন্ট মিন যে স্ট্রাকচার ডাজন্ট ওয়ার্ক। তোমার চেষ্টা করতে হবে, তুমি অনেকদিন চেষ্টা করার পর হঠাৎ করে একদিন ক্লিক করবে, হঠাৎ করে একদিন তুমি আস্তে আস্তে পারা শুরু করবা, এরপর দেন ইউ কন্টিনিউ উইথ আর কি, ঠিক আছে? কিপ ট্রাইং, কিপ ফলোইং স্ট্রাকচার, কিপ ফলোইং হোয়াট এভার ইউ আর লার্নিং, এন্ড দেন ইট উইল ওয়ার্ক আউট সামডে, বাট ইট টেক সাম টাইম। অনেস্টলি মানে এরকম মানে যে আজকে তুমি ক্যালকুলেশন শিখছো, কালকে থেকে তুমি 80 পাবা না। It will take a lot of time, but it will work ultimately. Keep trying. হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আর্গুমেন্ট ক্যারেক্টারাইজেশন আর হচ্ছে আর্গুমেন্ট রিজনিং এর মধ্যে পার্থক্যটা কি? রিজনিং হচ্ছে আর্গুমেন্ট কেন ট্রু এটা প্রমাণ করা, ঠিক আছে? আর ক্যারেক্টারাইজেশন হচ্ছে তোমার একটা আর্গুমেন্টে তোমার হচ্ছে যে আর্গুমেন্টের প্রেমিসটা, যে এই রিজনিং গুলা যে তুমি বলতেছো এটা জাজের বুঝার আগে ওর কি কি জানা লাগবে, কি কি ব্যাকগ্রাউন্ড, কি কি কনটেক্সট, কি কি হিস্ট্রি জানা লাগবে, সোসাইটি কিভাবে কাজ করে, কে এটা প্রবলেমটা কি, প্রবলেমের ভিকটিম কে, প্রবলেমের বেনিফিশিয়ারি কে, এখানে স্টেক হোল্ডার কারা, এই যে ইনফরমেশন গুলো যেগুলো জানা লাগবে এগুলো হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা এগুলো আর্গুমেন্টের প্রেমিস, একই জিনিস, ঠিক আছে? সব আর্গুমেন্টের প্রেমিস মিলে ক্যারেক্টারাইজেশন হয়, বাট ওই আর্গুমেন্টের প্রেমিস এটা ব্যাকগ্রাউন্ড। আর এরপর আর্গুমেন্টটা কেন ট্রু, তুমি যেটা বলতেছো এটাই কেন হবে, এটা হচ্ছে আর্গুমেন্টের রিজনিং বা অ্যানালাইসিস হোয়াটএভার। বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, আজকে এমনি অনেক রাতও হয়েছে, তো আই থিঙ্ক উই শুড এন্ড টুডে। তোমাদের যদি ফিউচারে কোনো কোয়েশ্চেন থাকে ইউ গ্যাস ক্যান ট্রাই টু রিচ টু মি অন ফেসবুক, বাট অনেস্টলি আই মানে আমার অনেক টাইম লাগবে রিচ করতে, বাট আই উইল ট্রাই। আর হচ্ছে যে আই উইল ডেফিনেটলি ট্রাই। সো কারো কোনো কোয়েশ্চেন বা কনসার্ন থাকলে ডু রিচ আউট। অ্যান্ড অলসো হচ্ছে যে ওই তো না হয় বাকি যারা আসবে সামনে সেশন থেকে ওদেরকে আস করতে পারো, আফানদেরকে আস করতে পারো, যারা সিনিয়র্স আছে এখানে টঙে, দে উইল ডেফিনেটলি হেল্প ইউ অ্যাজ ওয়েল।
ঠিক আছে, বেস্ট অফ লাক গাইস। হোপফুলি আজকের সেশনটা হেল্পফুল হয়েছে, আই ডোন্ট নো কতটুকু, বাট থ্যাংক ইউ সো মাচ ফর সো মাচ অ্যাটেনশন অ্যান্ড পার্টিসিপেশন। ভালো লাগছে সেশনটা নিয়ে। হোপফুলি ইউ গাইস উইল ডু গ্রেট ইন ফিউচার। বেস্ট অফ লাক। ভাইয়া আপনাকে কি মানে পার্সোনালি মেসেজ করে যাবে?